হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কি কেমিক্যাল কাইনেটিক্স এর দ্বিতীয় লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব বিক্রিয়ার গতিসূত্র বা হার সমীকরণ। এই বিষয়টা কি জিনিস সেটা সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে পড়বো এখানে, এবং এখান থেকেই আমাদের অনেক ধরনের নিউমেরিক্যাল পোর্শন থাকে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই গাণিতিক উদাহরণগুলো আমরা এখানে আলোচনা করব। তারপরে এটা করতে করতে আমরা এখানে একটা নতুন টার্ম পাবো, সেটা হচ্ছে হার ধ্রুবক। সেটা কি সেটা সম্বন্ধে আলোচনা করবো। হার ধ্রুবকের একক খুব ইম্পর্টেন্ট। একক থেকে অঙ্ক হয়, তো সেই একক পড়বো, তার বৈশিষ্ট্য পড়বো, তার সংজ্ঞা পড়বো। তো এগুলো হার ধ্রুবকের মধ্যে গল্প গেল। একরকম ভাবে আর একটা এই চ্যাপ্টারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। অর্থাৎ কি বিক্রিয়ার ক্রম কি জিনিস সেটা সম্বন্ধে আলোচনা করব। কেন দেখো, এর পরবর্তীতে আমরা পরবর্তী যতগুলো পার্ট প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা বিক্রিয়ার ক্রম পাবো। অর্থাৎ কি ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, থার্ড অর্ডার রিয়াকশন। তো ক্রমটা সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। তো সেই ক্রমটা সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, এবং তার সংজ্ঞা, উদাহরণ, তার বৈশিষ্ট্য এগুলো সম্বন্ধে আলোচনা করব। এবং এখান থেকে আরেকটা বিষয় আছে যেটা আমাদের এর আগেবার আমি পড়িয়ে অনেকের কাছে বুঝতে পেরেছিলাম যে তারা অনেক সময় গুলিয়ে ফেলে, যে বিক্রিয়ার গতিসূত্র এবং ভরক্রিয়ার সূত্রের মধ্যে গুলিয়ে ফেলে। তো তার সেই জায়গাটা যাতে কোনো রকম প্রবলেম না হয়, কেউ যাতে গুলিয়ে না ফেলে, সেই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের মধ্যে এর মধ্যে গুলিয়ে না যায়। এবং ভর এখান থেকে আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে সক্রিয় ভর কি জিনিস। সেই সক্রিয় ভর সম্বন্ধে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তাই জন্য বুঝতেই পারছো আজকের ক্লাসে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। তাই জন্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করবে। আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটি কথা, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি। আজকের ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব বিক্রিয়ার গতিসূত্র বা হার সমীকরণ বা রেট ল। রেট ল কি জিনিস সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো, আমরা এই ক্লাসের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে বিক্রিয়ার হারগুলো, অর্থাৎ কি তাৎক্ষণিক বিক্রিয়ার হার, তারপরে হচ্ছে গিয়ে গড় বিক্রিয়ার হার, সেই বিষয়গুলো কি জিনিস সেগুলো সম্বন্ধে যদি জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে তোমার লিঙ্কটা দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নিয়ে আছে ক্লাসটি করলে তোমার কিন্তু পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাই জন্য অবশ্যই সেই ভিডিওটা দেখে নিয়ে আছে ক্লাসটি করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিক্রিয়ার গতিসূত্র এটা আমাদেরকে কি বোঝাচ্ছে বা কি বলতে চাচ্ছে সেই জায়গাটা কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করবো। দেখো, এর পরবর্তীতে আমরা যে পার্টগুলো পাবো আর কি, সেগুলো কিন্তু গুলিয়ে যাওয়ার মতো কিছু ব্যাপার আছে। তাই জন্য প্রত্যেকটা জায়গা কিন্তু একদম ভালো করে খুঁটিয়ে শুনবে আর কি। না শুনলে কিন্তু একটু যদি স্ক্রিপ্ট করে চলে যাও তাহলে কিন্তু পরবর্তী জায়গাগুলোকে গুলিয়ে যাবে। তাই জন্য বলছি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। দেখো কি বলছি না, বিক্রিয়ার গতিসূত্র বিষয়টা কি জিনিস বা কেন প্রয়োজন পড়লো। দেখো, এর আগের দিনে আমরা পড়েছিলাম বিক্রিয়ার হার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করেছিল, যেটা এর আগের দিনে আমরা মাংস খাওয়ার গল্প দিয়ে পড়েছিলাম। তো দেখো, সেখান থেকে আমরা একটা টপিক পড়েছিলাম কি না, বিক্রিয়ার যে হারটা সেটা কি না কনসেন্ট্রেশন, অর্থাৎ কি বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করেছিল। ঠিক সেই জায়গাটা থেকে আমরা তুলে নেব কি, এবার আমরা পরবর্তীতে দেখলাম কি যে কোনো একটা বিক্রিয়ার হার, সেই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, সেই বিক্রিয়ার হারটা কি হয় না শুধুমাত্র বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কি, আমরা যে এর আগে দিনে দেখেছিলাম যে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বা তোমার গড় বিক্রিয়ার হার, সেখানে আমরা কি দেখেছিলাম না, আমরা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, সেগুলো থেকে আমরা কি একটা হার সমীকরণ বের করতে পেরেছিলাম। কিন্তু আমরা আজকের ক্লাসে কি শিখবো না, আমরা আজকের ক্লাসে শিখবো যে শুধুমাত্র বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন করে বিক্রিয়ার হার সম্বন্ধে কি ধারণা পাওয়া যায়, এবং সেখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ তৈরি করব, যেটাকে আমরা বলবো কি বিক্রিয়ার হার সমীকরণ। দেখো বিষয়টা কি, বিষয়টা এখানে এরকম বলা হলো না কি না, ধরো না একটা বিক্রিয়ার হার, আমরা বিক্রিয়ার হারকে এখন থেকে কি বললাম না আর দিয়ে প্রকাশ করব। সাপোজ একটা বিক্রিয়া ধরে নিচ্ছি, যে ধরো না 2a প্লাস b, এখান থেকে আমার একটা প্রোডাক্ট c তৈরি হচ্ছে। এবার এই যে বিক্রিয়ার গতিসূত্র বা রেট ল, এটা কি বললো
না ওই বিক্রিয়াতে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের মেন সম্পর্কটা কি না এখানে কোন কোন বিক্রিয়ক পদার্থগুলো আছে তার উপরে আমাদের বিক্রিয়ার হারটা নির্ভর করবে। অর্থাৎ কি বিক্রিয়ার শুরুতে আমরা কোন কোন বিক্রিয়ক পদার্থগুলো নিয়ে শুরু করেছি, তাদের গাঢ়ত্ব কিরকম আছে তার উপরে কিন্তু বিক্রিয়ার হারটা নির্ভর করবে। এবার এখান থেকে কি বলা হলো না এই যে বিক্রিয়ার যে হার সমীকরণটা আমরা পাবো সেটা কি হবে, আমরা কিভাবে তৈরি করব না এই যে বিক্রিয়ার হারটা সেটা দেখা গেল কি যখন আমি কোন একটি বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন করব। সাপোজ কি করলাম, আমি শুরু করেছিলাম দুটা এ নিয়ে শুরু করেছিলাম বিক্রিয়াটি, তখন আমরা বিক্রিয়া একটা হার পাবো, সেই হারটা আমরা দেখবো। একরকম ভাবে সেই বিক্রিয়া হঠাৎ আমি সেম প্রথমে একটা কন্ডিশন করে নিলাম, একটা বিক্রিয়া করলাম, এবার দ্বিতীয়তে আমরা কি করবো না এর গাঢ়ত্বটাকে আমি দ্বিগুণ করে দেবো। অর্থাৎ কি প্রথমে দুটা নিয়ে করেছিলাম, এবার চারটা নিয়ে শুরু করব। এবার আমি দেখবো যে বিক্রিয়ার হারের উপরে কি প্রভাব পড়ছে। সাপোজ আমি এখান থেকে যে এ ছিল সেই এর গাঢ়ত্বটাকে আমি দ্বিগুণ করলাম, দেখা গেল বিক্রিয়ার হারটাও দ্বিগুণ হয়ে গেল। কি বললাম, প্রথমে আমি এই একটা বিক্রিয়া নিয়েছিলাম, নিয়ে আমি কি করলাম না বিক্রিয়ার হারটা আমি দেখতে যাচ্ছিলাম যে এর গাঢ়ত্বের সঙ্গে কিভাবে বিক্রিয়ার হারটা পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখতে যাচ্ছিলাম। না প্রথমে একবার দেখলাম যখন বিক্রিয়ার আমি এর গাঢ়ত্ব এই যে আমি বিক্রিয়ক পদার্থকে এ তার গাঢ়ত্বটাকে আমি দ্বিগুণ করলাম, তো দ্বিগুণ করে দেখা গেল কি বিক্রিয়ার হারটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে একটা বাড়াচ্ছি আর একটাও বাড়ছে, তাহলে কি পুরো সমানুপাতিক সম্পর্ক, এবং সেটা কি না পাওয়ার 1 এর সঙ্গে সমানুপাতিক। ঠিক একই রকম ভাবে আমি দেখলাম কি যখন বির গাঢ়ত্ব, দেখো এবার এর গাঢ়ত্ব কোনো রকম চেঞ্জ করবো না, শুধুমাত্র বির গাঢ়ত্ব যখন চেঞ্জ করলাম দেখা গেল কি না বির গাঢ়ত্ব যখন আমি দ্বিগুণ করলাম বিক্রিয়ার হারটা 4 গুণ বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এখানে কি বলতে পারি না এই যে বিক্রিয়ার হারটা তার জন্য যদি একটা সমীকরণ তৈরি করতে চাই তাহলে আমরা কি বলবো না 2 বা এভাবে আমরা বলতে পারবো যে বি টু দি পাওয়ার স্কোয়ার। অর্থাৎ কি দেখো আমি যদি বিক্রিয়ার এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করি তাহলে কি হচ্ছে তার স্কোয়ার করলে কি বিক্রিয়ার হারটা 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ কি দেখো আমাদের এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আজকে দুটা এ একটা বির সঙ্গে রিঅ্যাকশন করছে, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়ার হারটা বিক্রিয়ক পদার্থের আমরা পরীক্ষা করে দেখা গেছে, পরীক্ষা করে দেখলাম আমরা কি না এর গাঢ়ত্ব 1 ঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, আবার বির গাঢ়ত্ব দ্বিতীয় ঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। এবং আমরা যদি এটা ওভারঅল যদি একটা সমীকরণ তৈরি করতে চাই তাহলে এখান থেকে কি পাবো বলো, বিক্রিয়ার হার সমানুপাতিক, এখান থেকে আমরা বলতে পারবো না যে এ 1 বি 2 এরকম বলতে পারবো। এবার এখান থেকে এই সমানুপাতিকটা যদি তোলা হয় তাহলে এখান থেকে একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটাকে আমরা স্মল কে দিয়ে লিখলাম। এবার এখান থেকে এ 1 এখান থেকে বি 2 লিখলাম। এবার এখান থেকে এই যে সমানুপাতিক ধ্রুবক আসলো সেটাও একটা এর সম্বন্ধে আমাদের ডিটেলসে পড়তে হবে, সেটাকে আমরা বলবো কি না বিক্রিয়ার হার ধ্রুবক। এটা কি বললাম বিক্রিয়ার হার ধ্রুবক বলবো, এর ডিটেলসে আমরা আসছি একটু পরে। এবার তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো আমরা এর আগের দিনে পড়েছিলাম বিক্রিয়ার হার বের করার জন্য বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াত পদার্থ সবাইকে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা বিক্রিয়ার গতিসূত্র থেকে কি বলতে পারলাম না কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলোর গাঢ়ত্বের সঙ্গে কিভাবে বিক্রিয়ার হার পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা এরকম একটা সমীকরণ বের করে নিয়ে আমরা সেটা বলে দিতে পারবো যে কিভাবে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার হার পরিবর্তন হচ্ছে সেটা আমরা বলতে পারবো। এবং এই যে আমরা সমীকরণটা তৈরি করলাম এই সমীকরণটাকে আমরা বলবো কি বিক্রিয়ার হার সমীকরণ, বা এটাকে আমরা কোনো সময় গতিসূত্র বলতে পারি। ঠিক আছে, ওই বিক্রিয়াটির গতিসূত্র। তাহলে কি বললাম আমরা বিক্রিয়ার হার সমীকরণ, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো বলো, এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে বিক্রিয়ার যে হার সমীকরণটা আছে বা বিক্রিয়ার যে গতিসূত্রটা আছে সেটা কোথায় থেকে বের করতে হবে না যেটা সবসময় পরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। আচ্ছা এখান থেকে বলো যে এখানে যে সহগগুলো আছে এই যে এখান থেকে যে তোমার বিক্রিয়ক পদার্থ যে সহগগুলো পাওয়া গেল যে সেই সহগগুলো কি কখনো তোমার হচ্ছে কি এর স্টয়কিওমেট্রির উপর ডিপেন্ড করে, স্টয়কিওমেট্রির উপর ডিপেন্ড করে না। কোন সময় করতেও পারে, যখন ধরো না পরীক্ষাবদ্ধ ভাবে যদি এটা দুটার সঙ্গে যদি সমান হয় তো সেটা পরীক্ষা করতেও পারে, কিন্তু কখনোই আমরা এখানে কটা এ আছে বা কটা বি আছে তার উপরে কিন্তু এখানে যে আমরা হার সমীকরণটা তৈরি করছি তার উপর নির্ভর করবে না। ঠিক, তার মানে কি প্রধান কথাটা তুমি কি বুঝলে এখান থেকে যে হার সমীকরণটা কি কখনো সমীকরণ থেকে আমরা বের করতে পারবো না,
কোথা থেকে বের করতে পারবো না এক্সপেরিমেন্ট করে বের করতে পারবো যে এর গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে বিক্রিয়ার হার কি পরিবর্তন হচ্ছে, আবার বির গাঢ়ত্ব পরিবর্তন করে বিক্রিয়ার হার কি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর গাঢ়ত্ব পরিবর্তন করে করে বিক্রিয়ার হারটা আমরা পরিবর্তন লক্ষ্য করব। সেই পরিবর্তন থেকে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণ দিয়ে আমরা বিক্রিয়ার হার অ্যাকচুয়ালি বিক্রিয়ক পদার্থের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা বের করে নিতে পারবো, এবং এই বিক্রিয়ার যে সমীকরণটা পাওয়া গেল সেটাকে আমরা কি বলবো না বিক্রিয়ার হার সমীকরণ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এখান থেকে দেখো আরেকটা মজাদার জিনিস আছে কি, এখান থেকেই মানে এই যে বিক্রিয়ার হার সমীকরণ যে পাওয়া গেছে, এই বিক্রিয়ার হার সমীকরণ তৈরি হওয়ার আগে আরো দুজন সায়েন্টিস্ট, সেটা 1864 সালের দিকে আগে আর কি, প্রায় আজ থেকে 150 বছর আগে, তখন তোমার গুলবার্গ এবং ওয়েজ নামক দুজন সায়েন্টিস্ট ওনারা এসে কি বললেন যে ওনারা তখন কি বলেছিলেন, দেখো তখন কি বলেছিলেন না এত এই বিক্রিয়ার হারটা নির্ণয় করার জন্য এত এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই, আমরা আসবো বিক্রিয়াটাকে দেখবো, বিক্রিয়ার সমীকরণ তৈরি করবো, ব্যালেন্স সমীকরণটা বের করবো, এবং ব্যালেন্স সমীকরণ থেকে আমরা কি বলতে পারবো না ওই বিক্রিয়ায় যে বিক্রিয়ার হারটা কি হবে না তার জন্য কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নেই। ওনারা বললেন কি যে বিক্রিয়ার হারটা সমান সমান কি হবে, সমানুপাতিক হবে কার সঙ্গে না বিক্রিয়ক পদার্থগুলোর যে সমিত সমীকরণ যে স্টয়কিওমেট্রিক আছে স্টয়কিওমেট্রি তার ঘাতে নিয়ে চলে যাবো, তার ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ এখান থেকে যেমন এ আছে তার এখানে যেমন 2 আছে তাহলে 2টার পাওয়ারে চলে আসবে, আর এখান থেকে বি সঙ্গে 1 ছিল তার জন্য পাওয়ারে 1 আসবে। এটা কোথায় থেকে পেলাম, এটা আমরা পেলাম না হচ্ছে গিয়ে ওই যে তোমার গুলবার্গ এবং ওয়েজ যে সায়েন্টিস্ট ছিল তারা একটা সূত্র দিয়েছিল সেটাকে বলে ভরক্রিয়ার সূত্র। কিন্তু এই ভরক্রিয়ার সূত্র অনুযায়ী যদি আমরা বিক্রিয়ার হার সমীকরণ তৈরি করতে যাই তাহলে সেটা কিন্তু ভুল হবে, কেননা পরবর্তীতে দেখা গেল যে তোমার ভরক্রিয়ার সূত্র থেকে যে হার সমীকরণটা তৈরি হয় সেটা পরীক্ষার সাহায্যে মেলে না, বা বেশিরভাগ ক্ষেত্রে মেলে না, কোনো কোনো সময় দেখবো মিলে যাবে। কখন মিলে যাবে না যখন সেটা পরীক্ষা হলে দেখা গেলো যে এর 2 বা 1 এর সঙ্গে মিলে যাচ্ছে, তো কোনো কোনো সময় মিলতে পারে, কিন্তু মোস্ট অফ কেসে তোমার ভরক্রিয়ার যে সূত্রটা আছে সেটা কিন্তু সেটার সাহায্যে কিন্তু আমরা বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করতে পারবো না। আচ্ছা, এখানে ভরক্রিয়ার সূত্রটা একটু চট করে বলে দিই যে ভরক্রিয়ার সূত্রটা কি বলা হয়েছিল না, ভরক্রিয়ার সূত্রে বলা হয়েছিল না কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় নির্দিষ্ট উষ্ণতায় ওই মুহূর্তে ওই বিক্রিয়ার হারটি ওই যে সমিত সমীকরণের নির্দিষ্ট ঘাতে উন্নীত অনুসংখ্যার নির্দিষ্ট ঘাতে উন্নীত বিক্রিয়ক পদার্থগুলির সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে। কি বললো না, দেখো এখানে বললো কি না কোনো একটি রাসায়নিক বিক্রিয়া, ধরে নাও সাপোজ এই বিক্রিয়াটি নিয়ে নিলাম, এই বিক্রিয়াটির যে বিক্রিয়ার হার, এই ক্ষেত্রে আমরা উষ্ণতাকে স্থির রাখছি, কারণ উষ্ণতার সঙ্গে বিক্রিয়ার হার পরিবর্তন হয়, তাই জন্য উষ্ণতা স্থির রাখছি। তাই জন্য নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী, সমিত সমীকরণ মানে কি ব্যালেন্স ইকুয়েশনের যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তার যে অনুসংখ্যাটা আছে তার ঘাতে নিয়ে যাবো, তাহলে অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়ক পদার্থগুলি সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে। সেটা কে বললো না ভরক্রিয়া সূত্র। অর্থাৎ কি এই ভরক্রিয়া সূত্র থেকে আমরা জানতে পারলাম যে এখান থেকে এইভাবে হবে, সেটা কি না সমিত সমীকরণ অনুযায়ী সেটা আমরা বের করতে পারবো, সেটা ভরক্রিয়া সূত্র বলা হলো। কিন্তু এখান থেকে সক্রিয় ভরটা কি জিনিস একটু চট করে বলে দিই। সক্রিয় ভর আর কিছুই না, মানে আমরা যে পদার্থগুলোকে যে বিক্রিয়ক পদার্থগুলোকে আমরা যে এখানে লিখেছি সেই বিক্রিয়ক পদার্থগুলির হচ্ছে তোমার গাঢ়ত্বটা, অর্থাৎ গাঢ়ত্বটাকে আমরা যে মোল পার লিটার এককে প্রকাশ করি, সেই মোল পার লিটার যে এই গাঢ়ত্বটা সেটাকে আমরা বলবো কি ওর সক্রিয় ভর। এবার সেটা যদি গ্যাসিয়াস পদার্থ হয় তাহলে গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত গাঢ়ত্বটাকে আমরা পার্শিয়াল প্রেসার দিয়ে প্রকাশ করি, তাহলে গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভরটা হবে তার আংশিক চাপটা, এবং সেটাকে যদি আমরা গাঢ়ত্বে প্রকাশ করি অর্থাৎ কি মোল পার লিটারে প্রকাশ করি তাহলে সেটা হবে তার সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভর কি জিনিস সেটা বোঝা গেছে। আচ্ছা এবার এতক্ষণ ধরে আমরা যেগুলো একটু এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো পড়লাম সেগুলো একটু সামারাইজ করে নেওয়া, তো আমরা এখান থেকে কি কি পড়লাম। তাহলে তোমার এই যে গতিসূত্র, বিক্রিয়ার যে গতিসূত্র এবং ভরক্রিয়া সূত্র, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় বলো দেখি। তাহলে ভরক্রিয়ার সূত্র যেটা থেকে আমরা যে সমীকরণটা পাবো সেটা কিন্তু থিওরিটিক্যাল, অর্থাৎ কি সেটা ডাইরেক্ট আমরা ওই সমিত সমীকরণ থেকেই বের করে নিচ্ছি, কিন্তু সেইভাবে কিন্তু আমরা বিক্রিয়ার হার সমীকরণ সেটা কিন্তু প্রকাশ করতে পারবো না। তো তার জন্য আমাকে কি করতে হবে না বিক্রিয়ক পদার্থটা নিতে হবে, নিয়ে সেটাকে আমরা কি করতে হবে না এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করে করে সেটাকে দেখতে হবে যে ওই যে বিক্রিয়ক পদার্থ আছে তার গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হচ্ছে, এবং সেই যে পরিবর্তন
থেকে আমরা যে ওই যে বিক্রিয়ক পদার্থের সঙ্গে যে বিক্রিয়ার হারের যে আমরা সম্পর্কটা বের করব সেটাকে আমরা কি করব না বিক্রিয়ার হার সমীকরণ, এবং সেই বিক্রিয়ার হার সমীকরণ দিয়ে আমরা বলে দিতে পারবো কোন একটি বিক্রিয়ার হার সেই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা বলতে পারবো। তো এখান থেকে তো আমরা এটুকু বুঝতে পারলাম যে তোমার বিক্রিয়ার গতিসূত্র এবং বিক্রিয়ার হার সমীকরণ সেটা বুঝতে পারলাম। এবার এখান থেকে চট করে আমরা এখান থেকে কি করব না আমরা এখান থেকে একটু জেনে নেবো এবার এই যে বিক্রিয়ার যে হার ধ্রুবকটা আছে সেই হার ধ্রুবকটা সম্বন্ধে আমরা একটু ডিটেলস নিয়ে নেবো। চলো সাপোজ আমরা একটা বিক্রিয়া ধরে নিচ্ছি, যেমন আগের যে বিক্রিয়াটা ধরেছিলাম, সাপোজ ধরে নাও 2A এখান থেকে বিক্রিয়া করে B এর সঙ্গে বিক্রিয়া করছে, করে নিয়ে এখান থেকে আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এই বিক্রিয়াটার হার সমীকরণ অর্থাৎ কি বিক্রিয়ার হার কি হবে বলো, বিক্রিয়ার হার সমান সমান এখানে একটা ধ্রুবক K লিখবো, এবং সেখান থেকে আমার কি হবে না সাপোজ ধরে নাও যে বিক্রিয়ক পদার্থটা যে ছিল সেই বিক্রিয়ক পদার্থটা যে লিখলাম সেটা এখানে 2 না লিখে আমি লিখলাম কি সাপোজ x, অর্থাৎ কি এর x ঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে বিক্রিয়ার হারটা, এবং এখানে যে b আছে সাপোজ আমি সেই b টাকে আমরা ধরলাম কি না y ঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়ার হারটা পরীক্ষা করে দেখা গেছে এটা, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছো? এটুকু আমরা কি করে করলাম, আমরা এটুকু তো আমরা জানি যে বিক্রিয়ার হার সমীকরণ করে লিখতে হলে সেটা পরীক্ষালব্ধ মানের সঙ্গে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এবার এখান থেকে যে এই যে হার ধ্রুবকটা পাওয়া গেছে সেটাকে আমরা কি বলি না বিক্রিয়ার কি বলা হয় বলো, বিক্রিয়ার তোমাকে হার ধ্রুবক বলা হয়, হার ধ্রুবক বলা হয়, তাই তো। হার ধ্রুবক বা এটাকে আর কি বলতে পারি, যেহেতু বিক্রিয়ার মানে কি বিক্রিয়ার যে বিক্রিয়ার হার বের করছি, বিক্রিয়ার হারকে আমরা তো বিক্রিয়ার গতিও বলতে পারি, তাই জন্য এটাকে কিন্তু তোমাকে গতি ধ্রুবকও বলা হয়। তাহলে কোথাও কোথাও তুমি গতি ধ্রুবকও পাবে, ঠিক আছে, এটা গতি ধ্রুবকও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা হয়, আর একটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটাকে কিন্তু তোমার পাবে, সেটা হচ্ছে এটাকে বলা হয় আপেক্ষিক আপেক্ষিক বিক্রিয়া হার, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কেন আপেক্ষিক বিক্রিয়া হার বলা হয় সেটা একটু পরে বলছি, যে এটা আপাতত মনে রাখো কি এটাকে এই যে হার ধ্রুবকটা যে আছে সেটাকে আমরা তিনটা নামে পরিচিত, একটা বলে বিক্রিয়ার হার ধ্রুবক, একটা বলে গতি ধ্রুবক, একটা বলে আপেক্ষিক বিক্রিয়া হার, এটাকে আপেক্ষিক বিক্রিয়া হারও বলা হয়। আচ্ছা, এটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাহলে এই কেটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। এবার এই কেটাতে কেন ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ কেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে। কেননা কোন একটা বিক্রিয়ার যদি আমরা কে জানা থাকে, আমাদের যদি বিক্রিয়াটি কে জানা থাকে, তাহলে আমরা ওই বিক্রিয়ার স্পিডটা কিরকম হবে, অর্থাৎ বিক্রিয়ার হারটা কত স্পিডে হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো, ঠিক আছে। তাই জন্য আমি কি বললাম না কে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন একটা বিক্রিয়ার, ঠিক আছে। তাহলে এবার এই কেটাকে আমরা মানে যদি বলা হয় কে এর সংজ্ঞা বলো, তোমাকে পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে যে বিক্রিয়া হার ধ্রুবক কাকে বলে, তো কে এর সংজ্ঞা যদি বলতে হয় তাহলে কিভাবে বলবো বলো, তাহলে এখান থেকে আমরা কি কে সমান সমান কি বের করতে পারবো বলো, কে সমান সমান বলতে পারবো না যে বিক্রিয়ার হার বাই আমরা বলতে পারবো এখান থেকে তোমার যে বিক্রিয়ক পদার্থ যে আছে সেই বিক্রিয়ক পদার্থ, আর এখান থেকে যে বিক্রিয়ক পদার্থ যে তার সেটাও লিখতে পারবো। অর্থাৎ কি আমরা কি বলতে পারবো এখান থেকে দেখো যে এই যে বিক্রিয়ক পদার্থটা আছে তার গাঢ়ত্বকে যদি আমরা 1 ধরে নিই, এই বিক্রিয়ক পদার্থ গাঢ়ত্বকে যদি 1 ধরে নিই, তাহলে কি এটা 1 এটা 1, অর্থাৎ কি সেখান থেকে আমরা কি বলতে পারবো R/1, অর্থাৎ কি R, অর্থাৎ কি একক পরিমাণ কোন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বে যে বিক্রিয়ার যে হার হয় সেটাকেই আমরা বলবো কি না ওই বিক্রিয়াটির হার ধ্রুবক। কি বললাম, বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে বলো, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলবো, তার জন্য কি করবো না বিক্রিয়ক পদার্থটার গাঢ়ত্বটাকে 1 ধরে নেবো। তাহলে কি বলবো, নির্দিষ্ট উষ্ণতায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় একক বিক্রিয়ক পদার্থের যে বিক্রিয়ার হার, সেই বিক্রিয়ার হারকে আমরা বলবো কি না তোমার বিক্রিয়ার হার ধ্রুবক। এবার এখান থেকে তুমি বুঝিয়ে যাবে এখনই যে তোমার এই যে হার ধ্রুবকটা আছে এটাকে আপেক্ষিক বিক্রিয়া হার কেন বলা হয়। দেখো, যে বিক্রিয়াটা আমরা হচ্ছে গিয়ে ওই একক পরিমাণ গাঢ়ত্ব নিয়ে শুরু করব, তো সেই বিক্রিয়ার হারও যা হবে বিক্রিয়ার হার ধ্রুবকও তাই হবে। তার মানে কি তখন ওই ক্ষেত্রে যেহেতু আমরা ওই বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে প্রকাশ করতে পারছি, তাই জন্য কিন্তু তোমার বিক্রিয়ার হার যেটা আছে হার ধ্রুবকটা সেটা কিন্তু আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে। এবার আমরা চট করে তোমার এই যে বিক্রিয়ার যে হার ধ্রুবকের বৈশিষ্ট্য, অর্থাৎ কি বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে আমরা কি কি বলতে পারবো বা আমাদের কাছে কি কি ইনফরমেশন থাকবে, সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ সেখান থেকে আমাদের শর্ট কোশ্চিন আসতে পারে বা সেখান থেকে আমাদের কনসেপচুয়াল কোশ্চিন হতে পারে। তাই জন্য বৈশিষ্ট্য কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। দেখো, বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু দেখো, এবং সেগুলোকে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করো। না কি বলেছে দেখো,
স্থির উষ্ণতায় একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট এবং ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ভিন্ন হবে। তার মানে কি, যে ধরুন আমি একটা বিক্রিয়া করছি, একটা নির্দিষ্ট বিক্রিয়া, যে এর সঙ্গে বি মেশালাম, সেখান থেকে সি তৈরি হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট হার ধ্রুবক থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট হার ধ্রুবক থাকবে এবং ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে সেই হার ধ্রুবকটা ভিন্ন ভিন্ন হবে। ব্যাপারটা বোঝা গেছে? কি বললাম, মানে প্রতি বিক্রিয়ার ক্ষেত্রে, মানে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন যদি যত ধরনের বিক্রিয়া আছে তাদের সবারই একটা করে নির্দিষ্ট হার ধ্রুবক আছে। এটা বুঝতে পেরেছো? তাহলে এবার পরবর্তীতে কি বললো না, বিক্রিয়ার হার ধ্রুবকটা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। তাই জন্য ওই যে বললাম যে বিক্রিয়ার হার ধ্রুবকের যখন আমরা সংজ্ঞা বলবো বা বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে যখন কোনো কথা বলবো, তখন কিন্তু আগেই উষ্ণতাটা তোমাকে ফিক্সড করে নিতে হবে, কারণ উষ্ণতা পরিবর্তন করলে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য কি বললাম না, যে কে যে আছে সেটা উষ্ণতার উপর নির্ভরশীল, এবং সেটা কিভাবে পরিবর্তন হয় না, ওই যে মনে রাখবে যে যখন কোনো একটা বিক্রিয়ার উষ্ণতা আমি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তখন হার ধ্রুবকের মানটা কি হয়ে যায় না, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সঙ্গে সঙ্গে হার ধ্রুবকের মানটা দ্বিগুণ বা 3 গুণ হারে বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবে, কারণ আমরা যখন আর্হেনিয়াসের সমীকরণ পড়বো তখন কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি। তাহলে এটুকু বুঝতে পারলাম যে বিক্রিয়ার হার ধ্রুবকটা সেটা উষ্ণতার উপর নির্ভরশীল, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। পরবর্তীতে দেখো কি বললো না, তোমার এই যে বিক্রিয়ার যে হার ধ্রুবকটা আছে সেটা কিন্তু তোমার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে না, মানে কি ধরনের কতটা পরিমাণ তুমি বিক্রিয়ক পদার্থ নিয়ে শুরু করছো তার কিন্তু গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে না, সেটা কিন্তু তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, নেক্সট কি বলেছে কি না, এই জায়গাটা এটা একটু ভালো করে খেয়াল করো না, কি যে তোমার কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান জানা থাকলে তো আমি বিক্রিয়ার হার তো বের করতে পারবোই। হার ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে কি হবে না, বিক্রিয়ার হারটাও বেশি হবে। আবার একরকম ভাবে হার ধ্রুবকের মান যদি কম হয় তার মানে কি বিক্রিয়ার হারটাও কম হবে। ঠিক আছে, নেক্সট চলে আসি কি না, তোমার কি বলেছে এই জায়গাটা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেনের মধ্যে দেখা যায়। তোমার বিক্রিয়ার হার ধ্রুবক কি অনুঘটকের উপর নির্ভরশীল? অবশ্যই তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের যে মানটা আছে সেটা কিন্তু অনুঘটকের উপর নির্ভরশীল। অনুঘটক যদি দেওয়া হয়, দিয়ে যদি বিক্রিয়াটা করা হয়, তাহলে যে ওর যে হার ধ্রুবকটা হবে, তোমার অনুঘটকের অনুপস্থিতিতে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকটা ভিন্ন হবে। তার মানে অনুঘটকের উপর কিন্তু তোমার হার ধ্রুবকের যে মানটা সেটা কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, নেক্সট কি বলেছে না, এর একটা নির্দিষ্ট একক আছে। অবশ্যই বিক্রিয়ার হার ধ্রুবকের একটা নির্দিষ্ট একক থাকবে, এবং বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কি হবে না, তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়ার যে ক্রম, এখনই আমরা আসবো বিক্রিয়ার ক্রম কি জিনিস, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সে বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল হবে এবং সময়ের এককের উপর, অর্থাৎ কি সময়টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করছি না, মিনিটে প্রকাশ করছি না, তোমার ঘন্টায় প্রকাশ করছি, সময়ের এককের উপর নির্ভরশীল হবে। তাহলে কি বললাম, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, আরেকটা জিনিস একটু মাথায় ঢুকে নাও। আমরা তো দেখলাম যে না, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে হার ধ্রুবকটা নির্ভরশীল না, কিন্তু বিক্রিয়ক পদার্থের প্রকৃতির উপরে কিন্তু আবার হার ধ্রুবকটা নির্ভরশীল হবে। অর্থাৎ কি ধরনের তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়ক পদার্থ তুমি ইউজ করছো তার উপরে কিন্তু তোমার হার ধ্রুবকটা নির্ভরশীল হবে। আচ্ছা, একটা পয়েন্ট বলছি, যে তোমার বিক্রিয়ক পদার্থের প্রকৃতি, তারপরে অনুঘটক এবং উষ্ণতা, এই তিনটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হার ধ্রুবক নির্ভর করে। আচ্ছা, এবার তোমাকে এখানে যদি বলা হয় যে হার ধ্রুবকের তাৎপর্য কি, অর্থাৎ কি তাৎপর্য মানে তুমি কি বোঝো বলো দেখি? তাৎপর্য মানে কি না, তুমি যে টার্মটা পড়ছো সেই টার্মটা তোমার কি কাজে লাগবে, বা তুমি ওটা দিয়ে তুমি কি কি বলতে পারবে একটা বিক্রিয়া সম্বন্ধে, সেটা তোমাকে বলতে বলেছে। তো তাৎপর্য মানে কি, তুমি এটা হচ্ছে কি মেন পয়েন্ট, বা হার ধ্রুবকের যদি আমাদের জানা থাকে তো তাহলে এক নম্বর কথা আমরা বলে দিতে পারবো বিক্রিয়াটার স্পিড কেমন হবে, বিক্রিয়াটার হার কেমন হবে, সেটা আমরা বলতে পারবো। আর দ্বিতীয় কথা কি না, ধরে নাও তোমার যদি তোমার হার ধ্রুবকের মান যদি জানা থাকে, তাহলে তুমি যে কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বে বিক্রিয়াটার হার বের করে নিতে পারবে। কেন? কারণ আমরা তো একটু আগে দেখলাম যে বিক্রিয়ক পদার্থের যেখান থেকে আর সমান সমান কে ইন্টু বিক্রিয়ক পদার্থগুলো গাঢ়ত্ব ছিল, তাহলে এই আমার যদি হার ধ্রুবকের মান জানা থাকে, তাহলে আমি গাঢ়ত্ব, যে গাঢ়ত্ব নিয়ে আমি বিক্রিয়াটা শুরু করেছি, তো তাহলে আমি তো বলে দিতে পারবো বিক্রিয়ার হার কত হবে। তাহলে এটা কিন্তু একটা তোমার হার ধ্রুবকের তাৎপর্য। তাহলে দুটো তাৎপর্য বললাম, একটা হচ্ছে তোমার যদি তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের মান যদি জানা থাকে বা হার ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হার বেশি হবে। আর দ্বিতীয় কথা, তোমার যদি হার ধ্রুবকের মান জানা থাকে তাহলে আমি কি করতে পারবো না, বিক্রিয়ার হারটা নির্দিষ্ট যে কোনো গাঢ়ত্বে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বে আমি বিক্রিয়াটার হার বের করে নিতে পারবো। দেখো, এবার আমরা এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে গিয়ে তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের একক। দেখো, এককটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু একক দিয়ে কোন একটা বিক্রিয়া যদি তোমার হার ধ্রুবকের একক দেওয়া থাকে, তাহলে সেই হার ধ্রুবকের একক থেকে কিন্তু আমরা বিক্রিয়ার ক্রম বের করে নিতে পারবো। তো তাই জন্য তোমার বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক একটা কি বললাম, ইম্পর্টেন্ট জিনিস। তাহলে চলো বিক্রিয়ার হার ধ্রুবকের যে এককটা, সেই এককটা আমরা একটু সম্বন্ধে একটু আলোচনা করে নিই।
এখন আমরা কি দেখলাম না, বিক্রিয়ার হার সমান সমান আমরা দেখলাম কি কে ইন্টু তোমার কি দেখলাম না বিক্রিয়ক পত্র, অর্থাৎ কি যে বিক্রিয়ক পত্রটা নিয়েছি তার গারত্ব যদি ধরুন আমি এন ধরে নিলাম, অর্থাৎ কি এই যে পাওয়ারটা যে আছে সেই এনটা, তো সেটাকে আমরা কি বলি না বিক্রিয়ার ক্রম বলি। অর্থাৎ কি যে পরীক্ষালব্ধ মান থেকে যে তোমার ওই যে ঘাতটা পাওয়া যায়, বিক্রিয়ক পত্রে যে ঘাতটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বিক্রিয়ার ক্রম হয়, ঠিক আছে, বিক্রিয়ার ক্রম হয়। তো এবার এই এটা তো আমরা যেখানে আমরা এর আগে যেমন দেখেছিলাম, অর্থাৎ কি তোমাকে এটা যদি আমরা এইভাবে লিখি, ধরুন সাপোজ বিক্রিয়াটা এরকম একটা বিক্রিয়া ছিল যে এ প্লাস বি, অর্থাৎ 2ab, এখান থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক ধরুন পরীক্ষালব্ধ যে মানটা পাওয়া গেল, সেটা পরীক্ষালব্ধ মানটা কি হবে, আমরা এইভাবে লিখবো যে সাপোজ a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার y, অর্থাৎ কি পরীক্ষা করে দেখা গেছে যে এর x এর পাওয়ারের সঙ্গে সমানুপাতিক, b এর y পাওয়ারের সঙ্গে সমানুপাতিক। এবার এটাকে আমরা এইভাবেই তো লিখতে পারি, আমরা কি এর সমান সমান আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো না যে বিক্রিয়ার হার সমান সমান এই যে a টু দি পাওয়ার x তারপরে b টু দি পাওয়ার y, এটা তো লিখতে পারবো। এবার এখান থেকে মজার জিনিসটা কি দেখো, একক বের করবো। তো আমাদের হচ্ছে কি বিক্রিয়ার হার কত, তাহলে আমাদের এই এর এককটা কার উপর নির্ভরশীল হবে, এক নম্বর কথা তোমার বিক্রিয়ার হারের এককের উপর নির্ভরশীল হবে, আর এখান থেকে কি বিক্রিয়ক পদার্থগুলোর গারত্বের উপর নির্ভরশীল হবে। এবার আমি তাহলে এখান থেকে বলতে পারি যে তোমার বিক্রিয়ার হারের একক বিক্রিয়ক পদার্থের হারের এককের উপর নির্ভরশীল হবে, আর বিক্রিয়ক পদার্থের গারত্বের উপর নির্ভরশীল হবে। এবার এক্ষেত্রে আমরা ধরলাম এখান থেকে এন ধরে নিলাম, অর্থাৎ কি এখান থেকে যে এনটা সেটা তোমার x প্লাস ওয়াই, অর্থাৎ কি এখানে একটা তোমার বিক্রিয়ক পদার্থের গারত্ব থাকবে, গারত্বের একক থাকবে, এখানে একটা বি এর একটা একক পদার্থের গারত্বের একক থাকবে, তো সেটাকে আমরা এন ধরে নিলাম, অর্থাৎ কি এর যে সহগের যে যোগফলটা সেটাকে আমরা এন ধরে নিলাম। সেই এনটাকে আমরা কি করবো না বিক্রিয়াটির সামগ্রিক ক্রম বলবো। একটু পরে আমরা আসছি যে সামগ্রিক ক্রম বা বিক্রিয়ার কার সাপেক্ষে কিভাবে ক্রমগুলো কিভাবে প্রকাশ করবো, একটু পরে আসছি। তো আপাতত তোমরা এটা মাথায় ঢুকিয়ে নাও যে কোনো বিক্রিয়ার এন মানে ক্রম দিয়ে মানে বিক্রিয়ার ক্রমকে আমরা এন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তো তাহলে এখান থেকে তাহলে আলটিমেটলি এককটা কি হবে বলো। আচ্ছা, বিক্রিয়ার হারের একককে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। বিক্রিয়ার হারকে আমরা প্রকাশ করতে পারি কি মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স, যেখানে টাইমটাকে যদি সেকেন্ড ইনভার্সে প্রকাশ করি, তো তাহলে আমরা যদি বিক্রিয়ার হারের এককটা তাহলে কি হবে বলো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি এক্ষেত্রে আমি কি বলছি সময়টাকে যদি সেকেন্ড ইনভার্সে প্রকাশ করি, তবে মোস্ট অফ কেসে আমরা টাইমটাকে সেকেন্ডেই প্রকাশ করব, ঠিক আছে। তো সেটা যদি মিনিটে প্রকাশ করা থাকে তাহলে তুমি মিনিট ইনভার্সই লিখবে। তাই জন্য আমি বিক্রিয়ার হারের এককটা আমরা এর আগের দিনে আলোচনা করেছিলাম, তাই তো। আচ্ছা, নেক্সট এখানে কি থাকবে না বিক্রিয়ক পদার্থের গারত্ব। তাহলে বিক্রিয়ক পদার্থের গারত্ব যদি আমরা মোল পার লিটার এককে প্রকাশ করি, তাহলে এখানে নিচে দেবো কি মোল পার লিটার ইনভার্স, তাহলে এটা টু দি পাওয়ার কি হবে এন, কারণ এন থাকবে। তো এবার এই এনটার মান কি হতে পারে, এনটার মান বিক্রিয়ার ক্রম, তো বিক্রিয়ার ক্রম আমার 1 হতে পারে, 0 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে বিক্রিয়ার ক্রম তোমার নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, তোমার পজিটিভ হতে পারে, পজিটিভ যে কোনো সংখ্যা হতে পারে, আবার সেটা ফ্র্যাকশনও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। তো তাই জন্য তোমার এই এন এর মানের উপরে কিন্তু তোমার কি হচ্ছে না বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা নির্ভর করছে। তো এটাকে আমরা আলটিমেটলি এইভাবে লিখতে পারবো না, কিভাবে লিখতে পারবো বলো। তাহলে এখান থেকে কিছু নয় মানে কি এর পাওয়ারে 1 আছে, ঠিক। তো তাহলে এই দুটো কমন হয়েছে, তাহলে এনটাকে আমি এর পাওয়ারে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি না যেরকম মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এটা তো লিখতেই পারি। তাহলে এটা কিন্তু তোমার কি হয়ে গেল না, এটা একটা সূত্র হয়ে গেল। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো না, এই সূত্র দিয়ে আমরা কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের যদি একক দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রে এই সূত্র দিয়ে সেই এককটার সঙ্গে আমরা কম্পেয়ার করে এন এর মানটা বের করব, তাহলে আমি বিক্রিয়ার ক্রম বের করে নিতে পারবো। এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেওয়া থাকবে, তোমাকে বিক্রিয়ার ক্রম বের করতে বলবে, ঠিক আছে। একটু পরে আমরা উদাহরণগুলো করবো, তাহলে বুঝতে পারবো। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি আশা করা যায়। আচ্ছা, অনেক সময় তোমাকে বিক্রিয়ার হারের যে এককটা আছে, সেই বিক্রিয়ার হারের এককটা আমরা তো আবার যদি গ্যাসিয়াস পদার্থ থাকে তাদের ক্ষেত্রে তো আমরা এটিএম পার সেকেন্ড এটিএম পার টাইম ইনভার্সে প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে তোমার ব্যাপারটা কিরকম দাঁড়াবে দেখো। তো সেক্ষেত্রে তোমার যদি এরকম থাকে, তাহলে বিক্রিয়ার হারের এককটা এখান থেকে এখানে করছি দেখো। তাহলে বিক্রিয়ার হারটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি না এটিএম সেকেন্ড ইনভার্স, অর্থাৎ কি টাইম ইনভার্স হয়, আমরা সময়টাকে সেকেন্ডে প্রকাশ করেছি। আর নিচে তোমার কি থাকবে এটিএম থাকবে, গারত্বটাকে এটিএম পার্শিয়াল প্রেসার এটিএম এ প্রকাশ করলাম, এবং টু দি পাওয়ার এন থাকবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি না যে এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। তাহলে এটা কি হলো, যখন তোমাকে যে এককটা যদি এটিএম এ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সঙ্গে কম্পেয়ার করব, আর যদি তোমার এককটা তোমার যদি মোল পার লিটার এককে দেওয়া থাকে তাহলে আমরা এই এককটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। এটুকু তোমার বোঝা গেছে। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশন আমি এখান থেকে দিয়ে দিই যে তোমার 1 লিটার সমান সমান কি হয় না, হচ্ছে যে 1 ডিএম কিউব হয়।
1 ডিএম কিউব হয়। এটা কেন বললাম, কারণ অনেক সময় যে লিটারের জায়গায় তোমাকে লিটার না দিয়ে এখানে কিন্তু তোমার ডেসিমিটার কিউব দেওয়া থাকে আর কি। তো অর্থাৎ কি সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এই এককটাকে আমরা কিভাবে লিখতে পারি না, কে ইজ ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি যে মোল ইন্টু তোমার ডিএম মাইনাস কিউব, এটা হয়ে গেল টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে এইভাবেও প্রকাশ করতে পারি। অর্থাৎ কি তোমাকে অনেক সময় যদি ডেসিমিটার কিউব দেওয়া থাকে তাহলে তুমি এককটাকে এইভাবে সাজিয়ে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কে এর এককের সঙ্গে আমরা কিভাবে বিক্রিয়া ক্রম বের করতে পারবো। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নিই, তাহলে উদাহরণগুলো নিলে আমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনগুলো একটু দেখো, তোমাকে কোশ্চেনগুলো দিয়ে কি বলবে না, বলবে যে বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। তোমাকে এরকম একটা কে এর মান দেওয়া থাকবে, দিয়ে বলে দেবে যে এই মানটি থেকে তোমার বিক্রিয়ার ক্রম নির্ণয় করো। তাহলে তোমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা কি দেওয়া আছে এটা দেখবোই না আমরা। আমাদের এই যে এককটা দেওয়া আছে সেই এককটা আমাদের মূল পার্ট, সেই এককটাকে তুমি ফলো করো, ঠিক আছে। তাহলে কি দেখলাম, আমাদের এককটা দেওয়া আছে কে সমান সমান কি দেওয়া আছে না মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। এই জায়গাটা ভালো করে দেখো আমি কিভাবে করছি, তোমরা কিন্তু এইভাবেই করবে, প্রসেসটা সেভাবে ফলো করবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কে এর একক দেওয়া আছে মোল আজকে ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, কিন্তু আমাদের যখন মোল লিটার দিয়ে আমাদের এককটা কি জানা আছে, কে এর একক কি হয় আমরা জানি, আমরা এক্ষুনি বের করলাম। সেটা কি হয় না, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এটা হয় আমাদের একক সূত্র, বের করা সূত্র। তাহলে এবার তুমি এই সূত্রের সঙ্গে এই সূত্রটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে কি করবে দেখো, আমাদের যে সূত্রটা সেখানে মোল লিটার ইনভার্স আছে, অর্থাৎ কি মোলের মাথায় কিছু না 1 আছে, কিন্তু এখানে মোলের মাথায় কি -1 আছে, সেটাকে আমি মোল কিভাবে আনতে পারবো, যদি এই -1টাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমি সেটা আনতে পারবো না। অর্থাৎ কি তুমি এটাকে এরকম লিখতে পারবে যে মোল -1টাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে যদি -1 নিয়ে নিই তাহলে এখানে -1 চলে আসবে, অর্থাৎ কি মোল লিটার ইনভার্স এটা চলে আসলো। তাহলে এখান থেকে কি করলাম না, আমি -1টাকে কমন নিয়ে নিলাম, কারণ -1 তুমি যদি আবার গুণ করে দাও তাহলে এটা আবার -1 চলে আসবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন হবে সেকেন্ড ইনভার্স। তো তাহলে এই দুটাকে আমরা কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি কি পুরোপুরি মিলে গেল। জাস্ট তাহলে এখানে যে 1 মাইনাস এন এর জায়গায় কি আছে -1 আছে, অর্থাৎ কি আমরা বলতে পারি কি, অর্থাৎ আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে 1 মাইনাস এন ইজ ইকুয়ালস টু -1, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে n সমান সমান কি হবে বলো, n সমান সমান কি হবে না, তুমি n টাকে এদিকে নিয়ে যাও, 1 টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত 2 হয়ে যাবে। অর্থাৎ কি এটা কত ক্রমের বিক্রিয়া বলো, এটা কোন ক্রমের বিক্রিয়া না, হচ্ছে তোমার এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। বুঝে গেছো? তাহলে কিভাবে করলাম, তাহলে একই রকম ভাবে এটা তোমরা নিজেরা চেষ্টা করো। চলো আমি করছি। দেখো এই কোশ্চেনটা তোমার 2007-এ আসছিল, এই কোশ্চেনটা তোমরা নিজেরা করো। দেখো কি বললাম না, তোমরা এখান থেকে কি বলেছে না, কে সমান সমান দেওয়া আছে কি ডিএম কিউব দেওয়া আছে, মোল ইনভার্স দেওয়া আছে, আর সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। তাহলে কিভাবে করব, আচ্ছা তার জন্য আমাদের জানা আছে কি, পাশাপাশি সেটা লিখো। আমাদের জানা আছে কি কে সমান সমান কি হয় বলো, একটু আগে বললাম যে কে সমান সমান কি বললাম, মোল ডিএম কিউব টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এটা আমার জানা আছে। তাহলে আমাকে কি আনতে হবে, এখানে মোল আনতে হবে, আর এখানে ডেসিমিটার কিউব মাইনাস কিউব আনতে হবে। তাহলে এখানে তোমার 3 দেওয়া আছে, তাহলে কি -1 দিয়ে এখানে মোলটাকে ফলো করো, তাহলে তুমি দেখো ইজিলি তুমি কম্পেয়ার করতে পারবে। তাহলে মোলের এখানে তুমি মোল করতে গেলে কি -1টাকে তোমার কমন নিতে হবে। চলো কমন নিয়ে নাও, দেখো অটোমেটিক তোমার ওইরকম করে ওইরকম ফর্মে চলে আসবে। তাহলে কি তুমি যদি এখান থেকে কমন নিয়ে নাও -1, তাহলে মোল চলে আসলো, আর এখান থেকে অটোমেটিক মাইনাস চলে আসবে, অর্থাৎ কি ডিএম -3 চলে আসলো। তাহলে এখান থেকে কি কমন নিলাম না, -1 কমন নিলাম। এবার এখান থেকে সেকেন্ড থাকলো। তো তাহলে আমরা পুরো কম্পেয়ার করে দেখে নিলাম। তাহলে এখান থেকে কি একই রকম ভাবে তোমার 1 মাইনাস এন এর জায়গায় কি আছে, -1 আছে, অর্থাৎ কি আমরা বলতে পারি কি 1 মাইনাস এন ইজ ইকুয়ালস টু -1, অর্থাৎ কি এন ইজ ইকুয়ালস টু 2, অর্থাৎ কি এটাও তোমার সেকেন্ড ক্রমের বিক্রিয়া। তাহলে বুঝে গেছো তাহলে কিভাবে করলাম। তাহলে একই রকম ভাবে এটিএম এরটা কিভাবে করবে বলো, এটিএম এরটা করো, এটিএম যেটা দেওয়া আছে। চলো এটিএম এরটা করি, 3 নাম্বারটা করো, নিজেরা করো, নিজেরা খাতায় করো, তারপরে আমারটার সঙ্গে মিলিয়ে নেবে। আগে নিজেরা করো। কি করলাম না, তোমার কে সমান সমান কি দেওয়া আছে না, এটিএম দেওয়া আছে, সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। একই রকম আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে এটা হবে এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স হবে। তাহলে তুমি এখান থেকে এটিএমই আছে, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি কি এটিএম টু দি পাওয়ার কি 1 আছে, তাহলে সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা অতএব কি বলতে পারি যে 1 মাইনাস 10 সমান সমান 1, অর্থাৎ কি n ইজ ইকুয়ালস টু কি হবে বলো, n টার দিকে নিয়ে গেলে 1 টার দিকে আসবে, তাহলে 0 হয়ে যাবে, অর্থাৎ কি শূন্য ক্রমের এটা, তাই না। তাহলে এটা শূন্য ক্রমের ক্ষেত্রে এরকম একক হবে। বুঝে গেছো? তাহলে একই রকম তোমার 4 নম্বরটা নিজেরা করে কমেন্ট করবে, এবং 5 নম্বরটা কি বললাম, 5 নম্বরটাও নিজেরা করবে, করে নিয়ে কমেন্ট করে কমেন্ট বক্সের মধ্যে লিখবে 4 এবং 5-এর এটা 4 নম্বরটা কত ক্রমের হবে আর 5 নম্বরটা কত ক্রমের হবে। 5 নম্বরটা তাহলে এটা x দেওয়া আছে, এই ভ্যালুটা তুমি দেখবে না, শুধু এককটা দেওয়া আছে সেকেন্ড ইনভার্স,
মোল লিটার ইনভার্সটা নেই এখানে, শুধু সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। তাহলে সেটা কি করে, এটা কত ক্রমের হবে তোমরা নিজেরা কমেন্ট করে কমেন্ট বক্সের মধ্যে লিখবে, যদি না পারো তাহলে সেটা কমেন্ট করে জানাবে। আচ্ছা চলো এবার আমরা বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু দেখে নিই। কারণ অনেক সময় কিন্তু কোশ্চেনের মধ্যে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো, এই ধরনের কিন্তু কোশ্চেন দেখা যায়। তাই জন্য পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো খুবই সহজ করে আমি ছোট ছোট করে বলে দিচ্ছি, মনে রাখার জন্য ছোট ছোট করে বলে দেবো, তুমি জাস্ট ওই পয়েন্টগুলো মনে রাখবে, তাহলেই কিন্তু সেই পার্থক্যটা মনে থাকবে। দেখো প্রথমে কি করবে না, তুমি হচ্ছে গিয়ে বিক্রিয়ার হারের সংজ্ঞা তো আমাদের মুখস্থ আছে, বিক্রিয়ার হারের সংজ্ঞা আর বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞাও মুখস্থ আছে, তাহলে সংজ্ঞাটা প্রথমে ব্যবহার করবে। তাহলে বিক্রিয়ার হারের সংজ্ঞাটা কি বলো, বিক্রিয়ার হারের সংজ্ঞা যে পড়েছিলাম, কি বলেছিলাম, নির্দিষ্ট সময়ের ব্যবধানের মধ্যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের যে বৃদ্ধি, তো সেটাকে আমরা বলেছিলাম বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা তো আমরা এক্ষুনি বললাম, কি বললাম বলো না, একক পরিমাণ একক বিক্রিয়ক পদার্থ, অবশ্যই উষ্ণতাকে স্থির রাখতে হবে, দুটার ক্ষেত্রে কিন্তু উষ্ণতাকে স্থির রাখতে হবে। তাহলে কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় একক পরিমাণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বে যে বিক্রিয়ার হার, সেটাকে আমরা কি বললাম না বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক সেকেন্ড পয়েন্টটা দেখো কি বলেছে না, তোমার বিক্রিয়ার যে হার আছে সেই হারটি কি করে না বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। একটু আগে আমরা দেখলাম যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যত বেশি থাকবে তত কেন সমানুপাতিক, তো কারণ আমরা একটু দেখলাম না আর সমান সমান আমরা দেখলাম কে ইন্টু বিক্রিয়ক পদার্থ দেখলাম, তো বিক্রিয়ক পদার্থ পাওয়ার ছিল, তাহলে কি ডাইরেক্ট তো সমানুপাতিক, অর্থাৎ কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে তোমার বিক্রিয়ার হারটা কি হবে না সমানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ কি তোমার এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে কিন্তু তোমার বিক্রিয়ার হারটা নির্ভরশীল হবে। ক্লিয়ার। দ্বিতীয় কি বিক্রিয়ার হার ধ্রুবক তো কখনো বিক্রিয়ার গাঢ়ত্বের উপর, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ভর করে না, সেটা আমরা জানি। আচ্ছা নেক্সট কি দেখো, তোমার বিক্রিয়ার হারের একক তো কি হয় না মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এ প্রকাশ করি আমরা, সেটা যদি গ্যাসিয়াস হয় তাহলে কি হবে এটিএম সেকেন্ড ইনভার্স হবে। কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা তো আমরা এখনই দেখলাম কি না মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, অর্থাৎ কি তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের যে এককটা সেটা কি করবে না বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল, সামগ্রিক ক্রমের উপর নির্ভরশীল হবে, তাই না। তাহলে কিন্তু এখানে এদের যে একক দিয়েও কিন্তু আমরা একটা পার্থক্য করে নিতে পারছি, যে বিক্রিয়ার হারের একক এবং বিক্রিয়ার হার ধ্রুবকের একক দুটো ভিন্ন হবে, কোন সময় একও হতে পারে, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কি করবে না বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল হবে। দেখো 4 নম্বরটা কি বলেছে না বিক্রিয়ার হার সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কেন কমতে থাকে, কেননা বিক্রিয়ার হার সেটা তো কি হচ্ছে তোমার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। এবার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব তো সময়ের সঙ্গে 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 কমতে থাকবে, তাহলে কি বিক্রিয়ার হারটাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে, অর্থাৎ কি বিক্রিয়ার হার সেটা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক কোন রকম পরিবর্তন হবে না, অর্থাৎ কি বিক্রিয়ার হার ধ্রুবকটা সেটা তোমার যেহেতু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, তাই জন্য সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার। তাহলে এই যে আমরা 4টা পয়েন্ট পড়লাম, সেই 4টা পয়েন্ট আবার রিভিশন করে নাও তো, কি কি পড়লাম এখান থেকে। দেখো আমরা কি কি পড়লাম, প্রথমে কি বলতে বললাম না তোমাকে সংজ্ঞাটা বলে দেবে, দুটো সংজ্ঞা তো আমাদের দুটোরই মুখস্থ আছে, বিক্রিয়ার হারের সংজ্ঞা এবং বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা দুটোই মুখস্থ আছে, তাহলে সংজ্ঞার দিয়ে একটা পার্থক্য বলে দিলাম। দ্বিতীয় পার্থক্য কি বললাম, যে দ্বিতীয় বললাম কি না তোমার বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে, হার ধ্রুবকটা নির্ভরশীল হবে না। নেক্সট তারপরে কি বললাম না তোমার ওই এককটা বলতে বললাম বিক্রিয়ার হারের একক কি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বা এটিএম সেকেন্ড ইনভার্স হবে, কিন্তু হার ধ্রুবকের এককটা কি হবে না তোমার সামগ্রিক যে বিক্রিয়ার ক্রম আছে সেই ক্রমের উপর নির্ভরশীল হবে। 3টা পার্থক্য হয়ে গেল। 4 নম্বর পার্থক্য কি বললাম না সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হারটা কমতে থাকে আর বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। বেশ 4টা পার্থক্য বললাম, সিম্পল 4টা পার্থক্য মুখস্থ হয়ে গেছে আশা করা যায়, তাই তো হয়ে গেছে। চলো নেক্সট আমরা পরের পয়েন্টে চলে আসি। চলো নেক্সট আমরা যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে কি বিক্রিয়ার ক্রম কাকে বলে। দেখো বিক্রিয়ার ক্রম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় কিন্তু ভালো করে লক্ষ্য করবে। দেখো কি বললাম, আচ্ছা এটার জন্য আমরা চলো একটা সাধারণ একটা বিক্রিয়ার উদাহরণ নিয়ে নিই। সাপোজ ধরে নাও এ প্লাস বি প্লাস সি রিঅ্যাকশন করে তোমার ধরে নাও হচ্ছে কি ডি প্লাস ই এরকম একটা বিক্রিয়া হচ্ছে, সাপোজ এরকম একটা বিক্রিয়া ধরে নিলাম। এবার তাহলে এটা তো তোমার এই যেখানে যে টার্ম গুলো আছে, এই যে এখানে যে তোমার সহগ গুলো আছে, সেই সহগ গুলো তো এগুলো তো তোমার ব্যালেন্স সমিত সমীকরণ, এটা কি সমিত সমীকরণ, কিন্তু আমাকে বিক্রিয়ার হার সমীকরণ লিখতে গেলে কি করতে হবে না পরীক্ষালব্ধ হতে হবে। সাপোজ আমি দেখলাম পরীক্ষা করে যে বিক্রিয়ার হারটা আছে সেটা তোমার এর যে মানে বিক্রিয়ার হার আমরা যে পেলাম সেটা সাপোজ আমি বলছি যে এরকম পেলাম যে সেখানে কে সমান সমান পেলাম হচ্ছে গিয়ে এ বিক্রিয়ক পদার্থ পাওয়ারে আলফা, অর্থাৎ কি এটা আলফা মানে যে কোনো সংখ্যা হতে পারে, বললাম কি যে কোনো সংখ্যা মানে কি যে কোনো সংখ্যা মানে কি 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তো সেই আলফা ধরলাম, ধরে নাও আলফার সঙ্গে সমানুপাতিক হলো বিক্রিয়ার হারটা। একইভাবে বির সঙ্গে ধরে নাম সাপোজ এগুলো সাপোজ ধরছি যে বিটার সঙ্গে সমানুপাতিক হলো, আর সির সঙ্গে ধরে নাও আমি ধরলাম সেটা গামার সঙ্গে সমানুপাতিক হলো, অর্থাৎ কি এগুলো একটা সংখ্যা, যে সংখ্যাগুলো তোমার এই সহগের সঙ্গে সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু এগুলো কি প্রত্যেকটা
পরীক্ষালব্ধ মানের ভিত্তিতে আমরা এগুলো পেয়েছি। অর্থাৎ কি এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটা আমরা কি বললাম বলো? এই সমীকরণটাকে কি বলেছিলাম? এটাকে বললাম কি পরীক্ষালব্ধ হার সমীকরণ। এটা কি বললাম? পরীক্ষালব্ধ হার সমীকরণ, বা এটা হার সমীকরণের এক্সপ্রেশনটা, এটাকে হার সমীকরণ পেলাম। এবার এখান থেকে আমরা বিক্রিয়ার ক্রমের সংজ্ঞাটা তৈরি করব, এবং সংজ্ঞাটা দেখো ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, কারণ অনেকেই কিন্তু সংজ্ঞাটা মুখস্থ রাখতে পারে না, মানে গুলিয়ে ফেলে। তার জন্য দেখো কি বলছি, আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখবে। কি বললাম দেখো, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া, যে কোনো রাসায়নিক বিক্রিয়া, ধরুন সাপোজ এই রাসায়নিক বিক্রিয়ার কথা বলছি, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ। কি বললাম? সমীকরণটা কি হতে হবে? পরীক্ষালব্ধ হার সমীকরণ হতে হবে। কারণ তোমার পরীক্ষা হলে কিন্তু যদি বিক্রিয়ার ক্রম কাকে বলে যদি সংজ্ঞা আসে, তাহলে সংজ্ঞাটার মধ্যে কিন্তু অবশ্যই পরীক্ষালব্ধ হার সমীকরণ সেটা কিন্তু রাখতে হবে। তাহলে কি বললাম? পরীক্ষালব্ধ হার সমীকরণে কোনো একটি বিক্রিয়ক পদার্থের, যে কোনো একটা বিক্রিয়ক পদার্থ, কোনো একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রাশির যে ঘাত, সেটি ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। কি বললাম? যে কোনো একটি বিক্রিয়ক পদার্থ, কোনো একটি বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্ব রাশির যে ঘাত, সেটি হলো ওই বিক্রিয়ক পদার্থে বিক্রিয়াটির ক্রম, এবং ওই বিক্রিয়ক পদার্থ সমূহের ঘাতের সমষ্টি, ঘাত সমূহের সমষ্টিটাই হলো হচ্ছে গিয়ে ওই বিক্রিয়াটির সামগ্রিক বিক্রিয়ার ক্রম। বোঝা গেল কি বললাম? আবার বলো কি বললাম? না, কোন একটি বিক্রিয়ার ক্রম কাকে বলবো? দেখো ক্রম দুই ধরনের আছে। দেখো আমি ক্রমটাকে দুটা অংশে ভাগ করে নিলাম। একটা হচ্ছে গিয়ে কোন একটি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর একটা হচ্ছে গিয়ে সামগ্রিক বিক্রিয়ার ক্রম। দুটা কি জিনিস একটু ভেঙে ভেঙে পড়ো। কি বললাম? যে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণের মধ্যে তো বিক্রিয়ক পদার্থের ঘাত হচ্ছে গিয়ে রাশিগুলো তো আছে। এবার কোন একটি বিক্রিয়ক পদার্থের যে ঘাত, সেটি ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম, এবং ঘাত সমূহের সমষ্টি হচ্ছে গিয়ে বিক্রিয়াটির সামগ্রিক, মানে টোটাল বিক্রিয়ার ক্রম হচ্ছে গিয়ে এই যে ঘাতগুলো আছে তার সমষ্টিটা হবে হচ্ছে গিয়ে সামগ্রিক বিক্রিয়ার ক্রম। ঠিক বুঝতে পেরে গেছো? তাহলে তোমাকে যদি বলা হয় বলতো যে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, তাহলে কত বলবো? আলফা। যদি বলা হয় বির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, না হবে বিটা। যদি বলা হয় সির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, তাহলে কি বলবো? না গামা। কিন্তু তোমাকে বলা হয় সামগ্রিক বিক্রিয়ার ক্রম কত হবে, তাহলে সেক্ষেত্রে কি বলবো? আলফা প্লাস বিটা প্লাস গামা। ক্লিয়ার? এটুকু সামগ্রিক বিক্রিয়ার ক্রম বোঝা গেছে। এই আমরা যদি বলা হয় যে বিক্রিয়ার ক্রম বলতে আমরা সবসময় সামগ্রিক বিক্রিয়ার ক্রমকেই বোঝাই, এবং সেই ক্রমটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার এটুকু? তাহলে চলো এবার আমরা বিক্রিয়ার ক্রম সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করে নেব, যে বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা দরকার। দেখো কি বলেছে না, বিক্রিয়ার যে ক্রম সেটা আমরা কখনোই কিন্তু সমিত সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো না। কারণ এটা আমি বারবার করে কেন বলছি, কেননা এই বিষয়গুলো আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে দিতে পারে, বা কনসেপচুয়ালে তুমি বিষয়গুলো জানো কিনা সেগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো তাই জন্য আমি বারবার করে এই কথাগুলো তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে কি দেখো না, সমিত সমীকরণ মানে কিন্তু আমরা জানি যে ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা কখনোই বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারবো না। বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাকে পরীক্ষালব্ধ হার সমীকরণ লাগবে। অর্থাৎ কি, যে বিক্রিয়াটা আমরা লিখবো সেটাকে অবশ্যই এক্সপেরিমেন্টালি আমাকে দেখতে হবে যে কোন বিক্রিয়ক পত্র যে আছে তাদের কত ঘাতের সঙ্গে বিক্রিয়াটা নির্ভর করছে, সেগুলো আমাকে দেখতে হবে। অর্থাৎ কি দেখো, শুধু সমীকরণ থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা যায় না। যেমন না, আমি একটা উদাহরণ নিয়েছি। দেখো এখানে একটা কি বলেছি না, 2NO এখান থেকে দুটো হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে, করে নিয়ে N2 আর H2 উৎপন্ন হচ্ছে। এবার এটা তো আমাদের সমিত সমীকরণ, ব্যালেন্স করা আছে। তাহলে এই সমীকরণ থেকে যদি আমি বিক্রিয়ার ক্রম বলতে চাই, তো তাহলে NOর সঙ্গে 2 আছে, হাইড্রোজেনের সঙ্গে 2 আছে। অর্থাৎ আমরা যদি ভরক্রিয়া সূত্র অনুযায়ী বলতে যাই, তাহলে কি হবে? এখানে তোমার এর 2 অর্থাৎ কি বিক্রিয়াটির সামগ্রিক বিক্রিয়ার ক্রম কত হয়ে যাবে? না 4 হয়ে যাবে। কিন্তু দেখো পরীক্ষালব্ধ, অর্থাৎ কি পরীক্ষা করে দেখা গেছে কি এই বিক্রিয়াটাতে তোমার হচ্ছে কি NOর স্কয়ার, অর্থাৎ কি NOর দ্বিতীয় ঘাতের সঙ্গে তোমার সমানুপাতিক হয় বিক্রিয়ার হারটা, এবং হাইড্রোজেনের এক ঘাতের সঙ্গে সমান। অর্থাৎ কি হাইড্রোজেনের যে দুটো হাইড্রোজেন আছে, কিন্তু শুধুমাত্র একটি হাইড্রোজেন, অর্থাৎ কি হাইড্রোজেনের 1 গাঢ়ত্ব, অর্থাৎ কি হাইড্রোজেন গাঢ়ত্ব বাড়ালে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায় সমান অনুপাতে। তো তাই জন্য তোমার কিন্তু এক্ষেত্রে আমরা পরীক্ষালব্ধ হার সমীকরণ অনুযায়ী এই বিক্রিয়াটার ক্রম হবে। অর্থাৎ আমি যদি NOর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলতে চাই তাহলে কত হবে? 2, এবং হাইড্রোজেনের সাপেক্ষে যদি বিক্রিয়ার ক্রম বলতে চাই তাহলে কত হবে? 1। আর যদি বলতে হয় বিক্রিয়াটির ক্রম কত বা বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত, তাহলে আমাকে কত বলবো? না 2 যোগ 1, অর্থাৎ কি বিক্রিয়াটির সামগ্রিক বিক্রিয়ার ক্রম হবে 3।
বোঝা গেছে ব্যাপারটা। নেক্সট পরের পয়েন্টে চলে আসো না, কোনো সময় আমরা সমিত সমীকরণ এবং তোমার হচ্ছে গিয়ে তোমার পরীক্ষালব্ধ সমীকরণটা যখন এক হয়ে যাবে তখন আমরা সমিত সমীকরণ থেকেই আমরা কি করতে পারবো না, বিক্রিয়ার ক্রমটা নির্ণয় করে নিতে পারবো। যেমন ধরুন এখানে একটা কি বলেছি না, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কখন আমরা নির্ণয় করতে পারবো না, মৌলিক বিক্রিয়া বা যে বিক্রিয়াগুলো একটা ধাপেই হয়ে যাবে। কারণ যখন একটা বিক্রিয়া হয়, যে এই যে এখানে যে আমরা এটা লিখেছি না, সমীকৃত ব্যালেন্স লিখেছি, এটা মানে কি মাঝখানে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলোকে একত্রে আমরা এটা লিখেছি। তাই জন্য কোনো বিক্রিয়া যদি সেই বিক্রিয়া যদি একটাই ধাপে হয়ে যায়, অর্থাৎ কি একটা এ একটা বি আছে, সেটা একবারে বিক্রিয়া করে তোমার প্রোডাক্ট তৈরি করে নিল, তার মাঝখানে কোন রকম ইন্টারমিডিয়েট স্টেপ থাকলো না, অর্থাৎ কি সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে সমিত সমীকরণ অর্থাৎ কি ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা বিক্রিয়াটির ক্রম নির্ণয় করতে পারবো। তাহলে বিক্রিয়ার ক্রম আমরা কখন নির্ণয় করতে পারবো, যে সমিত সমীকরণ থেকে যদি সেই বিক্রিয়াটা একটা ধাপে হয়, অর্থাৎ কি মৌলিক বিক্রিয়া, কি বললাম, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম সমিত সমীকরণ থেকে নির্ণয় করা যায়। যেমন আমরা এখানে একটা উদাহরণ নিচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা NOCl দুটা NOCl রিঅ্যাকশন করে তোমার এখান থেকে 2NO এবং Cl2 উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটির হার কি হয় না, তোমার NOCl তার দ্বিতীয় ঘাতের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ কি এখান থেকে তোমার ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটির ক্রম 2 এবং তোমার পরীক্ষালব্ধ যে হার সমীকরণ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটির ক্রম কত না 2। তাহলে ব্যাপারটা বোঝা গেছে কখন আমরা সমিত সমীকরণ থেকে বিক্রিয়ার ক্রম বলতে পারবো, বোঝা গেছে। আচ্ছা নেক্সট চলে আসো, কি বলেছে না, গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হারের পরিবর্তন বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস না, কি না তোমার যে বিক্রিয়ার যে হার আছে না, সেটা কি হয় না তোমার গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে তোমার পরিবর্তন হবে সেটা ক্রমের উপর নির্ভর করবে। যেমন ধরো না কোনো একটা বিক্রিয়া, সেটা তো বুঝতে পেরেছো, সাপোজ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার যদি এখানে যদি তোমার ঘাত যদি 2 থাকে, তাহলে আমি কি করব, যে তুমি এর গাঢ়ত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পাবে, বা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এখানে যদি 4 থাকতো তাহলে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে তোমার বিক্রিয়ার হারটা কি হয়ে যেত, 4² মানে কি 16 গুণ বৃদ্ধি পেয়ে যেত। তার মানে কি, অর্থাৎ কি যে তোমার ওই বিক্রিয়ার যে হারটা আছে সেটা ক্রমের উপর নির্ভর করবে, যে গাঢ়ত্ব বাড়ালে তোমার বিক্রিয়ার হারটা কিরকম বৃদ্ধি পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিরকম ঘটনাটা ঘটছে, এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসে কি না, অনেক বিক্রিয়া আছে, এই জায়গাটা একটা ভালো করে লক্ষ্য করবে না, অনেক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো কি হয় না, সেই বিক্রিয়াগুলো সুনির্দিষ্ট ক্রম আমরা বের করতে পারি না। কেন বের করতে পারি না না, ওই বিক্রিয়াগুলো কি হয় অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়, মানে কি মাঝখানে মানে ধরে নাও অনেক সময় কি হয়, আমরা এটা মনে রাখবো যে তোমার বিক্রিয়া যে আমরা ক্রম নির্ণয় করি না, যে সমস্ত বিক্রিয়াগুলো তোমার অনেকগুলো স্টেপের মাধ্যমে হয়, তো ওর মধ্যে স্লো স্টেপ, অর্থাৎ কি যে বিক্রিয়াটা তোমার স্লো হচ্ছে আর কি, ধরে নাও সাপোজ ধরে নাও এখান থেকে তোমার একটা প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য মাঝখানে এরকম 3টা স্টেপ আছে, এরকম 3টা স্টেপের মাধ্যমে তোমার বিক্রিয়াটা হচ্ছে। এবার আমরা কিন্তু 3টা স্টেপের থেকে বিক্রিয়া ক্রম নির্ণয় করতে পারবো না। ক্রম কোথা থেকে নির্ণয় করব, ওই যে 3টা ধাপের মাঝখানে যেই স্টেপটা স্লো হচ্ছে, 3টা ধাপের মধ্যে সেটা সব থেকে স্লো, সেই ধাপ টার মধ্যে আমরা দেখব কতজন বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে, সেটাই হবে আমার বিক্রিয়ার ক্রম। এবার কিছু কিছু বিক্রিয়া আছে কি, যে যখন অনেকগুলো ধাপে হওয়ার সময় মানে বিক্রিয়াটা এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ওই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি না বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারি না। যেমন একটা উদাহরণ নিতে পারি, দেখো একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি, যে H2 মানে হাইড্রোজেন Br2 সঙ্গে রিঅ্যাকশন করে HBr তৈরি করছে। এবার এই বিক্রিয়াটার প্রকৃত ক্রম কিন্তু আমরা কখনো নির্ণয় করতে পারি না। কেন? কারণ এটা যখন আমরা পরীক্ষা অর্থাৎ কি এক্সপেরিমেন্ট করে বিক্রিয়ার হার সমীকরণটা লিখলাম, লিখে দেখা যাচ্ছে কি এখানে K আছে, তার সঙ্গে H2 আছে, Br2 আছে, Br2 3/2, আবার নিচে Br2 আছে, তারপরে K² HBr, মানে এরকম একটা কমপ্লিকেটেড তোমার ইকুয়েশন চলে আসে। তাহলে এখান থেকে আমরা দেখে বলতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারছি H2 সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম 1, কিন্তু Br2 সাপেক্ষে দেখো এবার Br2 সাপেক্ষে এখানে আবার 1 আছে, এখানে আবার 3/2 আছে, আবার HBr এর সঙ্গে তোমার K² আছে। তার মানে কি Br2 বা তোমার হচ্ছে কি HBr এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম তোমার খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ কি তার মানে এই সমস্ত বিক্রিয়াগুলো, যে সমস্ত বিক্রিয়াগুলোর মাঝখানে যে তোমার ইন্টারমিডিয়েট স্টেপগুলো আছে সেগুলো খুবই কমপ্লিকেটেড, সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ক্রম নির্ণয় করতে পারবো না। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তোমার যে ওই যে আরেকটা জিনিস আমি শুরুতেই বলেছিলাম যে ক্রম কি হতে পারে না, ক্রম তোমার শূন্য হতে পারে, ক্রম কি হতে পারে না তোমার নেগেটিভ হতে পারে, ক্রম তোমার কি হতে পারে ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। তাই জন্য ক্রম কিন্তু তোমার যে কোনো সংখ্যা হতে পারে। তো তাই জন্য এখান থেকে তুমি আরেকটা জিনিস একটু তুমি ভালো করে তোমার একটু ভালো করে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, যে দেখো যে
আমি এই জায়গাটায় বলছি যে আমরা যে সমিত সমীকরণ থেকে যে বিক্রিয়া ক্রম নির্ণয় করতে পারি না, তুমি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলে তুমি বুঝে যাবে যে দেখো আমার তো মানে বিক্রিয়ার ক্রম নেগেটিভ হয়, অর্থাৎ কি দেখো আমরা এই সমীকরণ থেকে যদি আমরা বের করতে চাই তো সমীকরণ থেকে কিন্তু আমরা কখনোই এখানে কি মাইনাস বসাতে পারবো, -2n এরকম তো আমরা বসাতে পারি না ব্যালেন্সড ইকুয়েশনের মধ্যে। তার মানে কি এখান থেকে তো আমরা এটুকু বলতে পারি যে যেহেতু বিক্রিয়ার ক্রম নেগেটিভ হচ্ছে তার মানে নেগেটিভও হতে পারে, তার মানে কি এই যে সহগগুলো এগুলো তো কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে কি বিক্রিয়ার ক্রম কিন্তু আমরা এই সমিত সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো না। বুঝতে পেরেছো আমি কি বললাম? তাহলে চলো এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ার উদাহরণ সম্বন্ধে আলোচনা করে নেব। দেখো যে বিক্রিয়াগুলো আমি একটা একটা করে বিক্রিয়া এবং সহজ সহজ বিক্রিয়াগুলো লিখেছি সেই বিক্রিয়াগুলো তুমি এখনই মুখস্থ করে নাও, একদম মুখস্থ করে নাও, কেননা এরকমই কিন্তু তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে শূন্যক্রম বিক্রিয়ার একটি উদাহরণ লিখো। যখন একটি উদাহরণ লিখবে তখন আমি যেভাবে লিখেছি সেভাবে পরীক্ষা হলে তোমাকে লিখতে হবে। দেখো আমি কি বলছি না কিভাবে লিখবে আর কি। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দিই, তোমাকে পরীক্ষা কিন্তু অনেক সময় এরকম কোশ্চেন দেয় যে শূন্যক্রমের বিক্রিয়া কাকে বলে। যদি তোমাকে অনেক সময় এরকম যদি কোশ্চেন আসে যে শূন্যক্রমের বিক্রিয়া কাকে বলে, তখন তুমি বলবে কি যে বিক্রিয়ায় পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলির ঘাতের সমষ্টি যদি শূন্য হয়ে যায়, বা তুমি এরকম বলতে পারো যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রাশির উপর নির্ভর করে না বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, সেই বিক্রিয়াকে আমরা বলবো কি শূন্যক্রমের বিক্রিয়া। অর্থাৎ কি বুঝে গেছে তাহলে শূন্যক্রমের বিক্রিয়া কাকে বলে? তাহলে শূন্যক্রমের বিক্রিয়া যদি উদাহরণ আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি বারবার করে বলছি এগুলো পরীক্ষায় আসে, তাহলে শূন্যক্রমের বিক্রিয়া আসলে লিখবে যে 2HI ব্র্যাকেটে গ্যাস, তুমি স্টেপ গুলো লিখতে পারো নাও লিখতে পারো, 2HI এখান থেকে তৈরি হচ্ছে H2 প্লাস I2, তাহলে সঙ্গে লিখে দেবে বিক্রিয়ার হার সমান সমান তোমার K ইন্টু HI। এই জায়গায় এখানে 2 আছে কিন্তু এখানে এর HI এর গাঢ়ত্বের উপর নির্ভরই করে না, তাই জন্য এর পাওয়ারে 0 লিখেছি। তাহলে অর্থাৎ কি এটা তোমার একটা শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ। বুঝে গেছো? শূন্যক্রমের বিক্রিয়া মুখস্থ হয়ে গেছে। কি বললাম? 2HI থেকে H2 প্লাস I2 বিক্রিয়ার হার সমান সমান K ইন্টু HI টু দি পাওয়ার 0। ঠিক আচ্ছা, নেক্সট প্রথম ক্রমের বিক্রিয়া বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। এখান থেকে কিন্তু দুটা বিক্রিয়া আছে, আমি একটা বিক্রিয়া মুখস্থ রাখবো, দুটা বিক্রিয়ার উদাহরণই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এর একটা বুদ্ধি করে আমি এটা তৈরি করেছি যে তোমাকে পরীক্ষায় অনেক সময় প্রথম ক্রমের বিক্রিয়া উদাহরণ আসতে পারে বা তোমাকে আসতে পারে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া আমরা পরের দিন আলোচনা করবো ডিটেলসে। ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণটা এখনই মুখস্থ করে নাও যে এটা হচ্ছে কি তোমার সুক্রোজ, অর্থাৎ কি C12H22O11 সুক্রোজের সংকেত আমরা জানি। সেই সুক্রোজ এর মধ্যে যদি জল দিয়ে যদি আদ্র বিশ্লেষণ মানে H+ এর উপস্থিতিতে মানে অ্যাসিড দিয়ে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, এটা ভেঙে গিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। ঠিক আছে, এবার তার বিক্রিয়ার হার কি হয় না, দেখো এখানে ছদ্ম প্রথম কেন বলা হচ্ছে, কারণ এখানে দুইজন অংশগ্রহণ করছে, জলও আছে প্লাস সুক্রোজও আছে, কিন্তু বিক্রিয়াটার হার শুধুমাত্র সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভর করে। তো তাই জন্য এটাকে ছদ্ম প্রথম ক্রম, যেহেতু এর ঘাত কি 1 আছে তাহলে এটা প্রথম ক্রমের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কি এটা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে বুঝে গেছো ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বা প্রথম ক্রমের বিক্রিয়া উদাহরণ আসতে তুমি এই বিক্রিয়াটা লিখতে পারবে। নেক্সট ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া দেখো যে এটা যে অ্যাসিটালডিহাইড CH3CHO অ্যাসিটালডিহাইড, এর মধ্যে যদি 450 ডিগ্রি সেলসিয়াস হিট করা হয় তাহলে এখান থেকে মিথেন এবং CO কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এবং বিক্রিয়ার হার কি হয় না, তোমার শুধুমাত্র অ্যাসিটালডিহাইডের গাঢ়ত্ব তার 3/2, যেহেতু ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক হচ্ছে তাই জন্য এটাকে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া বলা হয়। মুখস্থ হয়েছে? দেখো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া তেমন সাধারণত আমি এখন পর্যন্ত দেখিনি, তাও তোমরা এটা রেডি করে রাখো একটা, যদি বাই চান্স দিয়ে দেয়। তখন কি বলছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার উদাহরণ মনে রাখবে যে NOCl 2NOCl, এখান থেকে 2NO প্লাস Cl2 উৎপন্ন হচ্ছে, বিক্রিয়ার হার সমান সমান কি হবে NOCl টু দি পাওয়ার 2। ঠিক, তাহলে এই যে আমরা চারটা লিখেছি এর মধ্যে প্রথম তিনটা খুব গুরুত্বপূর্ণ, তিনটা বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে। সেই বিক্রিয়াগুলো আমি আবার বলছি, এগুলো একদম মাথার মধ্যে সেভ করে নাও। কি বললাম? প্রথমে বললাম শূন্য ক্রমের বিক্রিয়া, উদাহরণ কি 2HI থেকে H2 প্লাস I2 বিক্রিয়ার হার সমান সমান K ইন্টু HI টু দি পাওয়ার 0। ঠিক, নেক্সট পরেরটা কি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বা প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণ কি বললাম সুক্রোজ, অর্থাৎ কি C12H22O11 এর মধ্যে জল এবং অ্যারোর উপরে H+ দেব, দিয়ে তোমার কি তৈরি হবে গ্লুকোজ C6H12O6, একরকম ভাবে ফ্রুক্টোজ C6H12O6, দুইজনের সংকেত তো একই হয়। তো এটা গেল। এবার এখান থেকে তোমার কি বিক্রিয়ার হার সমান সমান কি লিখবে না K ইন্টু C12H22O11 টু দি পাওয়ার 1।
তাহলে এটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া বা অর্ধ প্রথম ক্রমের বিক্রিয়া উদাহরণ। নেক্সট আমি কি বললাম না ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া মানে কি, যেখান থেকে মনে রাখবে অ্যাসিটালডিহাইড CH3CHO, এখান থেকে তুমি যদি অ্যারোর উপরে যদি 450 ডিগ্রি সেলসিয়াস হিট দাও, মানে ওটাকে যদি হিট করা হয়, তো তাহলে ওখান থেকে মিথেন CH4 এবং কার্বন মনোক্সাইড CO তৈরি হবে। তাহলে বিক্রিয়া হার সমান সমান কি লিখবো, K ইন্টু CH3CHO টু দি পাওয়ার 3/2। তাহলে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া হয়ে গেল। আর যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া যদি পরীক্ষা আসে, তাহলে কি লিখবে না 2NOCl, এখান থেকে তৈরি হচ্ছে 2NO প্লাস Cl2। তাহলে বিক্রিয়া হার সমান সমান K ইন্টু NOCl তার পাওয়ারে কি হবে না 2। তাহলে আমরা এই যে চারটা বিক্রিয়া পড়লাম, চারটা বিক্রিয়া আমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক, তাহলে চলো এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক উদাহরণ সম্বন্ধে আলোচনা করে নেব। দেখো আমি প্রত্যেকটা আমরা যে টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় অঙ্ক আসার মতো, তো সেই সমস্ত প্রত্যেকটা টপিক থেকে আমি 2-1টা করে অঙ্ক করাবো, যাতে তোমাদের এই ম্যাথমেটিক্যাল পার্টটা পুরো ক্লিয়ার থাকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা যে উদাহরণটা নিয়ে নেবো, সেটা একটা অঙ্কটা ভালো করে করবে। এখানে দেখো আরেকটা জিনিস আমি একটু বলিনি, তো সেই জিনিসটা আমি এর মধ্যে কভার করে নেবো এই অঙ্কটার মধ্যে। ওখানে তোমার কি বলেছে না, এই একটা বিক্রিয়া দেওয়া আছে, এবার এই বিক্রিয়াটিতে তোমাকে বলেছে A, B ও C এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম বলে দেওয়া আছে। মানে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলে দেওয়া আছে, বির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলে দেওয়া আছে, সির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলে দেওয়া আছে। এবার এই ক্রমটা বলে দেওয়া আছে মানে কি, তুমি বিক্রিয়ার যে হার সমীকরণটা, ওই যে পরীক্ষালব্ধ, মানে ক্রম বলে দেওয়া আছে মানে কি এটা পরীক্ষালব্ধ মান, কারণ ক্রম তো আমরা পরীক্ষালব্ধ মান থেকে নির্ণয় করি। তো তাহলে মানে কি আমরা বিক্রিয়ার হার সমীকরণটা তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওটা হলে বলে বিক্রিয়াটির অন্তর্কলিত সমীকরণ কি রকম হয়, এই ব্যাপারটা কি আমরা জানি এখন পর্যন্ত? জানি না। আমি এই ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের পরবর্তী এই সমস্ত কোশ্চেন আসলে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। বলছে বিক্রিয়ক গুলির প্রতিটি গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হয়। আচ্ছা আমি এই পার্টটাতে পরে আসছি, প্রথমে এই পার্টটা করে নি। দেখো প্রথমে আগে আমরা কি করবো না, বিক্রিয়ার হার সমীকরণটা তৈরি করে নেবো। তাহলে যেহেতু এখানে ক্রম বলে দেওয়া আছে, এবার কিন্তু এই যে এখানে এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর উপর করে না কেন, কারণ আমি বলেছি যে এটা তো সমিত সমীকরণ থেকে নির্ভর করে না। তাহলে বলো বিক্রিয়ার কি হবে না, বিক্রিয়ার হার সমীকরণ কি হবে, বিক্রিয়ার হার সমীকরণ কি হবে বলো। হার সমীকরণ সমান কি হবে, এখান থেকে K থাকবে এবং এর গাঢ়ত্ব, বির গাঢ়ত্ব এবং সির গাঢ়ত্বের উপর নির্ভর করবে। এবার এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত বলে দিয়েছে না, তোমাকে 2 বলে দিয়েছে, এখানে 2 লিখো। তাহলে বির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত বলে দিয়েছে না 1 বলে দিয়েছে, 1 লিখো। সির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত বলে দিয়েছে না 0 বলেছে। তাহলে এটা কি হলো না, বিক্রিয়ার হার সমীকরণ হয়ে গেল। এবার তোমাকে যখন অন্তর্কলিত হার সমীকরণ বলতে বলবে না, অন্তর্কলিত হার সমীকরণ মানে কি, ওই যে এর আগের দিনে যে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে আমরা লিখেছিলাম, যে কিভাবে যে dA/dt, তারপরে সহগগুলো তোমার কি হয়ে যাচ্ছিল না বাই হয়ে যাচ্ছিল, তো সেই ব্যাপারটাকে সমান সমান, কারণ ওখান থেকে তো আমরা বিক্রিয়ার হার নির্ণয় করেছিলাম, আবার এই সমীকরণ থেকে তো আমরা বিক্রিয়ার হার নির্ণয় করলাম, তাহলে দুটো জিনিস তো সমান হবে। অর্থাৎ কি, এর আগের দিনে আগের ক্লাসে যেটা আমরা করেছিলাম, যে এটাকে যদি আমরা বিক্রিয়ার হার সমীকরণ লিখতাম, তাহলে এখান থেকে কি লিখতাম, বিক্রিয়ার হার সমান সমান লিখতাম না, যে বিক্রিয়ার হার সমান সমান আমরা কি লিখতাম, তাহলে এখান থেকে লিখতাম না যে তোমার বিক্রিয়কের সাপেক্ষে যদি আমরা লিখতে যেতাম, তাহলে কি হতো বলো, এখান থেকে মাইনাস লিখতাম প্রথমে 1/3, তাহলে এখান থেকে কি করতাম dA/dt এরকম লিখতাম না। এবার অন্তর্কলিত মানে কি, ডেরিভেটিভ সমীকরণ। এবার ডেরিভেটিভ মানে কি, dA/dt, এটা তো ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। তাহলে একই রকম ভাবে আমি বির সাপেক্ষে কি লিখতাম বলো, -1/2 dB/dt হয়ে যেত। একরকম সির সাপেক্ষে কি লিখতাম বলো, তাহলে কি হচ্ছে -dC/dt। একরকম ভাবে এদেরকে তো লিখতে হবে, কারণ ওদের সাপেক্ষে তো আমরা লিখবো। তাহলে এখান থেকে কি লিখবো বলো, এখান থেকে লিখবো সমান সমান dE/dt। ঠিক আছে, একরকম ভাবে d সাপেক্ষে লিখবো dt, তাহলে এটা লিখতে পারতাম। তাহলে এখান থেকে কি হলো, দেখো এখান থেকে আমার বিক্রিয়ার হার সমান সমান আমি এভাবে লিখতে পারলাম, আবার এখান থেকে বিক্রিয়ার হার সমান সমান এটা আমরা জানি। তাহলে আমরা কি বলতে পারি না, এটা সমান সমান এটা তো লিখে দিতে পারি। অর্থাৎ কি, বিক্রিয়ার যে অন্তর্কলিত যে সমীকরণটা কি বলেছে না, তোমার অন্তর্কলিত হার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি বলবো না, অন্তর্কলিত হার সমীকরণ কি হবে বলো, তাহলে তোমরা পরের লাইনে লিখবে, অন্তর্কলিত হার সমীকরণ সমান সমান কি হয়ে যাবে না, পুরো এটাই লিখবে সমান সমান এটা লিখে নিলে সমান সমান এই যে এটা লিখলে, তাহলে এটা সমান সমান কি লিখবে না, তোমার K ইন্টু A টু দি পাওয়ার কত ছিল 2, B টু দি পাওয়ার 1 আর C টু দি পাওয়ার 0। তাহলে এই যে পুরো আমরা সমান সমান করে এই পুরো পার্টটা লিখলাম, এটা আমার কি হয়ে গেল না, অন্তর্কলিত সমীকরণ হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো দ্বিতীয় পার্টটা করে নিই। কি বলেছে, বিক্রিয়কগুলির প্রতিটির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হয়। তাহলে এখনই আমরা দেখলাম কি, বিক্রিয়ার হার সমান সমান কি ছিল বলো, এখান থেকে না তোমার K ইন্টু তোমার A টু দি পাওয়ার কি ছিল বলো, A টু দি পাওয়ার 2, B
বি টু দি পাওয়ার কি ছিল 1 আর সি টু দি পাওয়ার কি ছিল 0, মানে এর তো কারোর উপর নির্ভর করে না, তাহলে এখান থেকে আমার কোনো এর উপর নির্ভর করবে না, তাহলে এই দুটোর উপর নির্ভর করবে। এবার দেখো কি হচ্ছে না, এবার কি বলছে এর ঘাত যদি দ্বিগুণ করে দিই, ধরো এটা প্রথমে 1 নম্বর সমীকরণ ছিল, এবার ধরো আবার কি হচ্ছে গিয়ে তোমার k ইনটু a টু দি পাওয়ার কি হচ্ছে গিয়ে তোমার 2a করে দিলাম তার স্কয়ার, এটা যদি দ্বিগুণ করে দিই তাহলে কি হবে, এখান থেকে তোমার কি 2a স্কয়ার মানে 4 চলে আসবে, এখান থেকে 2 আসবে, অর্থাৎ কি আলটিমেটলি 8 তোমার। আচ্ছা এটাকে আমি ধরে নাও, এটাকে r ধরলাম, এটাকে r1 ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এটাকে r1 সমান সমান তাহলে কি হয় বলো তোমার 8 ইনটু তোমার এখান থেকে কি হয় বলো 8 ইনটু k ইনটু তোমার a হচ্ছে কি a স্কয়ার, এখান থেকে থাকবে তোমার হচ্ছে b থাকবে, কারণ এই দুইটাকে বাইরে বের করলাম আর এখান থেকে 2a স্কয়ারটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে 8 হয়ে গেল। অর্থাৎ কি এটাকে আমরা সমান সমান কি লিখে দিতে পারবো, r লিখে দিতে পারবো, অর্থাৎ কি 8r, অর্থাৎ কি r1 সমান সমান 8r, অর্থাৎ কি আমরা তাহলে কি বলতে পারি, অর্থাৎ কি বিক্রিয়ক পদার্থগুলির যদি গাঢ়ত্ব দ্বিগুণ করে দিই তাহলে তোমার বিক্রিয়ার হারটা 8 গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরে এই অঙ্কটা দেখো তো তোমার পারবে নাকি, কি করতে বলেছে দেখো না, তোমার পি থেকে আর এই একটা বলে দেওয়া আছে একটা বিক্রিয়া, এবার এই বিক্রিয়ার হার বলে দেওয়া আছে আর, তোমাকে আর বলে দিয়েছে বিক্রিয়াটার হার তোমাকে বলে দিয়েছে আর। এবার দেখো পি এর অর্থাৎ কি যে বিক্রিয়ক পদার্থটা আছে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে তোমার বিক্রিয়ার হার হয়ে যাচ্ছে কি না r/4 হয়ে যাচ্ছে। এবার বলেছে বিক্রিয়ার হার ধ্রুবকের একক বের করতে বলেছে। এবার হার ধ্রুবকের একক বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে n এর মানটা বের করতে হবে, এর মানে কি বিক্রিয়াটা ক্রম বের করতে হবে, অর্থাৎ কি আমাকে মোদ্দা কথা ওই যে বিক্রিয়ক পদার্থ অর্থাৎ কি বিক্রিয়ার হার সমীকরণ, আমাকে কি আমরা জানি কি বিক্রিয়ার হার সমীকরণ কি হয়, বিক্রিয়ার হার সমান সমান আমরা কি জানি যে k ইনটু তোমার এখান থেকে বিক্রিয়ক পদার্থ কি p টু দি পাওয়ার x ধরে নেব, অর্থাৎ কি এখানে x না ধরে আমি n ধরে নিই, কেন বিক্রিয়ার ক্রমটা বের করতে হবে। এবার এই যে n এর মানটা যদি বের করে নিতে পারি তাহলে আমি কি করতে পারবো, ক্রম যদি জানা থাকে তাহলে আমরা হার ধ্রুবকের একক বের করে নিতে পারবো, তাই না? তো তাহলে এবার দেখো তুমি এই যে তুমি এটা ধরো তোমার 1 নম্বর সমীকরণ পেলে, তোমার এটা 1 নম্বর সমীকরণ, বিক্রিয়ার হার থেকে আমি নরমালি এখান থেকে আমি পেলাম এটা। এবার n এর মান কত আমি জানি না, এবার পরে দেখো পরের লাইনে তোমার একটা ক্লু দিয়ে দিয়েছে, সে কি ক্লু দিয়েছে না বলেছে p এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ কি এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করি তাহলে আমরা কি লেখো, পরের লাইনে লিখো যে r সমান সমান কি হবে না, rটা কি হয়েছে না তোমার যদি এর গাঢ়ত্ব k ইনটু তোমার এই p এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করে দাও অর্থাৎ কি 2p করে দাও, তাহলে বলেছে যে এই rটা কি হয়েছে না তোমার r/4 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে এবার তোমার দুটো সমীকরণ পেয়ে গেলে, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার এখান থেকে এই দুটো সমীকরণ থেকে তুমি n এর মানটা বের করো। দেখো কিভাবে বের করবে, তুমি এক কাজ করো 1/2 করে দাও, 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর করে দাও, তাহলে কি হবে যদি এখানে r/4 যদি তুমি করো, এখান থেকে কি হচ্ছে কি তোমার এখানে কি থাকবে, তোমার এই যে k থাকবে উপরে p টু দি পাওয়ার কি n, আর নিচে দিয়ে যাবে k p টু দি পাওয়ার 2p তার n থাকবে, তাহলে এখান থেকে এই আর কেটে গেল, 4টা উপরে চলে আসছে, পরের লাইন কি হবে 4 এখানে আসছে, এখান থেকে এই কে কেটে গেল, এবারে pn এখান থেকে pn কাটা যাবে, এখান থেকে 2 টু দি পাওয়ার নিচে 2 টু দি পাওয়ার n থাকবে শুধুমাত্র, তাই না? তাহলে এখান থেকে কি থাকবে তোমার উপরে 4 চলে গেল, এখান থেকে তুমি 2 টু দি পাওয়ার n চলে আসছে, 2 টু দি পাওয়ার n, তাই না? এবার নেক্সট কি হবে, তাহলে তুমি যদি এটা কি করো না নিয়ে চলে আসো, তাহলে এখানে কি লিখবে সমান সমান, অর্থাৎ কি আমি এখান থেকে কি লিখতে পারবো না 2 টু দি পাওয়ার -n ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 4, অর্থাৎ কি 4টাকে আমি কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারবো, অর্থাৎ কি আমি লিখতে পারি কি যে n ইজ ইকুয়ালস টু -2, n ইজ ইকুয়ালস টু -2 লিখতে পারবো না, অর্থাৎ কি এখান থেকে আমরা পেয়ে গেলাম কি বিক্রিয়াটার ক্রম কত হলো না 2, অর্থাৎ কি তোমার -2 ক্রমের বিক্রিয়া এটা। অর্থাৎ এবার দেখো বিক্রিয়া যদি আমরা ওই হার ধ্রুবকের একক যদি লিখতে যাই তাহলে হার ধ্রুবকের একক কি হয় বলো, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার কি 1 - n সেকেন্ড ইনভার্স, এটা হয়। এবার n এর মান তো আমরা বের করে নিয়েছি -2 আসছে, তাহলে n এর মানটা যদি -2 আসে তাহলে বসাও এখানে, তাহলে কি হবে মোল লিটার ইনভার্স, এবার যদি এখানে -1 মাইনাস তাহলে -2 বসালে কি হবে, মাইনাস হচ্ছে কি +2 হয়ে যাবে সেকেন্ড ইনভার্স, অর্থাৎ কি এখান থেকে কি আসবে বলো, তাহলে এখান থেকে কি আসবে, তাহলে এখান থেকে তোমার 3টা গুণ চলে আসবে, অর্থাৎ কি মোল কিউব লিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স, তাহলে এটা হয়ে গেল তোমার কি বিক্রিয়ার হার ধ্রুবকের একক। তাহলে চলো আমরা নেক্সট পরবর্তী উদাহরণটা নিয়ে নিই। দেখো এবার যে আমরা এই উদাহরণটা করব, এই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের উদাহরণ কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের পরীক্ষায় এই ধরনের একটা উদাহরণ আসতে পারে, তাই জন্য বলছি অঙ্কটা ভালো করে খেয়াল করো। দেখো এই যে অঙ্কটা, এই পুরো কনসেপ্টটা কিন্তু গতিসূত্রের উপর নির্ভর করে যাবে, তাই জন্য বলছি ভালো করে অঙ্কটা খেয়াল করো। দেখো পুরো কনসেপ্টটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা করলে। তবে এখানে প্রথমে কি বলেছে, এখানে একটা অঙ্ক বলে দেওয়া আছে, আমি তোমার কোশ্চেনটা প্রথমে ডিটেলসটা বলে দিই। প্রথমে একটা যে বিক্রিয়া দেওয়া আছে সেই বিক্রিয়াটির
পরীক্ষালব্ধ মানগুলো তোমাকে এখানে দেওয়া আছে, মানে কি কি করেছি সেই গল্পটা তোমাকে এখানে বলে দেওয়া আছে। এবার সেই পরীক্ষালব্ধ মান থেকেই তো আমরা বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার হার সমীকরণ সবই নির্ণয় করি। এবার তোমাকে সেই পরীক্ষালব্ধ মানগুলো দেওয়া আছে। এবার তোমাকে কোশ্চেনটা দেখো কি বের করতে বলেছে, NO এবং Cl2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বের করতে বলেছে, এক নম্বর কথা। দ্বিতীয় বলেছে কি না বিক্রিয়াটির গতিসূত্র অর্থাৎ কি হার সমীকরণটা তোমাকে লিখতে বলেছে, সেই গতিসূত্রটা লিখতে বলেছে, এবং বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। এই তিনটা তোমাকে এই পরীক্ষাগত ফল থেকে তোমাকে বের করা যাবে। দেখো কিভাবে বের করবো আমরা, তোমাকে দেখো প্রথমে কি বলেছে, এক নম্বর এক্সপেরিমেন্ট যখন আমরা করলাম, প্রথমে যখন ফার্স্ট টাইম যখন এক্সপেরিমেন্ট করলাম তখন এনোর গাঢ়ত্ব আমার এটা নিয়েছিলাম, Cl2 গাঢ়ত্ব এটা নিয়েছিলাম, এবং প্রারম্ভিক বিক্রিয়ার হার ছিল এটা। এবার দেখো আমি কি করলাম না, তোমার এনোর গাঢ়ত্বকে আমি কি করলাম না ওখান থেকে 3 গুণ করে দিলাম, প্রথমে যা নিয়েছিলাম তার 3 গুণ করলাম, এবং Cl2 গাঢ়ত্ব যা ছিল তাই রাখলাম। এর গাঢ়ত্ব যা ছিল মানে দ্বিতীয়তে আমি এর গাঢ়ত্ব যা ছিল 3 গুণই রাখলাম। এবার এর গাঢ়ত্বকে দেখো, এর গাঢ়ত্ব আমরা যা ছিল প্রথমে তার দ্বিগুণ করে দিলাম, তো দ্বিগুণ করার ফলে দেখো বিক্রিয়ার হারটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার এই গল্পটাকে আমরা সাজাবো এবং এখান থেকে 3টা ইকুয়েশন তৈরি করব, সেই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে পুরো গল্পটা আমরা বের করব। আচ্ছা তাহলে এই ব্যাপারটা পুরো হয়ে গেছে, আমি উপরের পার্টটা মুছে দিচ্ছি। দেখো উপরের পার্টটা তোমরা বুঝে গেছি, আগে সমীকরণগুলো তৈরি করি ভ্যালুগুলো থেকে। প্রথমে দেখো 1 নম্বর সমীকরণ আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিই কি, ধরি বিক্রিয়ার হার তোমরা কিন্তু এইভাবে ফলো করবে, হ্যাঁ। বিক্রিয়ার হার আর সমান সমান কি করলাম না, প্রথমে হচ্ছে কি আমরা ধরে নিলাম হচ্ছে কি কে ইনটু তোমার এখানে কি ছিল, NO ছিল প্রথমে, NO আর হচ্ছে একটা কি ছিল না Cl2 ছিল। তাহলে আমরা NOর পাওয়ারে ধরে নিলাম x এবং হচ্ছে Cl2 এর পাওয়ারে ধরে নিলাম y, এটা তোমরা জানি না, x আর y এর মান আমরা জানি। তো এরকম একটা আমরা প্রথমে একটা ইকুয়েশন ধরে নিলাম। এবার সেই ইকুয়েশনের মধ্যে এই মানগুলো আমরা বসাবো, বসিয়ে আমরা 3টা সমীকরণ তৈরি করব। আচ্ছা প্রথমে দেখো কি বলেছে না, প্রথমে আমরা দেখলাম যখন R1 বের করছি, প্রথমে আমরা R1 করছি, আর R1 এর জায়গায় তোমরা এই ভ্যালুটা বসাতেই পারবো আমরা। তাহলে এক কাজ করো, তোমরা আর এর জায়গায় সেই ভ্যালুটা পুট করো। আচ্ছা এটা উল্টো করে আমরা লিখছি, উল্টো করে লিখে দিই। আচ্ছা ওইভাবে লিখো, এটা লিখো হচ্ছে কি 2.4 × 10⁻⁴। এটা গেল বিক্রিয়ার হার, প্রথমে বলে দেওয়া আছে। এবার সমান সমান কি কে, এবার এনোর জায়গায় তো মান, এটা তো এনোর মান দেওয়া ছিল, এনোর জায়গায় মানটা বসাও 0.01, এনোর জায়গায় মানটা বসালে, এবং Cl2 এটা কি উপরে x রাখো, Cl2 জায়গায় মানটা বসাও 0.02 তার পাওয়ারে y। এটা আমরা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিয়ে দাও 1 নম্বর। এখন 2 নম্বরে কি হয়েছে, 2 নম্বরে যখন আমি কি করলাম না, এবার এর গাঢ়ত্বটা যা আছে তাই, অর্থাৎ 2.16 × 10⁻⁴y, এটাকে তুমি 3 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। তাহলে পুরো হয়ে গেছে। তাহলে এটাকে মুছে দিই। আচ্ছা এবার আমরা কি করব, দেখো এই যে 3টা সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে আমরা কিছু পার্টকে মানে কাটবো আর কি, কেটে আমরা প্রথমে y এর মান বের করবো, তারপরে x এর মান বের করবো। এবার কিন্তু এখানে তোমার কেমিস্ট্রি আর কিছু নেই, পুরো এবার ম্যাথ গুলোকে তুমি সলভ করে x আর y এর মানটা বের করো। চলো কিভাবে করবো, প্রথমে ধরো আমি হচ্ছে গিয়ে তোমার 2/1 করো, 2/1 করে দেখো কি হচ্ছে, 2 কে যদি 1 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার এই y টা কাটা চলে যাবে, তাই না? তাহলে এটা কাটা চলে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, 2 কে যদি 1 দিয়ে ভাগ করে দিলে 1.16, তাহলে এটা আসছে। দেখো এবারে তুমি যদি কাটাকাটি করো তাহলে এখান থেকে এই কে কেটে যাবে, এই y কেটে যাবে। তাহলে এখান থেকে দেখো এটা যদি কাট হয় তাহলে এখান থেকে এটা যদি ভাগ করো তাহলে এটা কি হচ্ছে, এটা -4 করে চলে আসে। তার মানে এখান থেকে তোমার পুরো ক্যালকুলেশন করলে তোমার 9 আসবে, এবং এখান থেকে ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে না, তোমার 1/3 মানে 3 x আসবে। তাহলে এখান থেকে তুমি এটাকে লিখতে পারো না 3² = তুমি এখান থেকে লিখতে পারো যে 3 তোমার x, অর্থাৎ কি x = 2, অর্থাৎ কি তোমার x অর্থাৎ কি n এর সাপেক্ষে তোমার যে n এর পাওয়ারে যে x ছিল সেটার মান আমরা পেয়ে গেলাম। এক নম্বরে তুমি করো এখান থেকে যে 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে দাও। এবার কি করো না, 2 নম্বরকে তুমি 3 নম্বর দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করে দেখো কি হচ্ছে, এখানে আমরা x এর মান 2 পেয়েছি। আচ্ছা তারপর কত হচ্ছে না, এবার যদি এটাকে ভাগ করি তাহলে কি হচ্ছে, এটা তোমার কেটে যাচ্ছে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে নিচে 2 আসবে, এই কে কেটে গেল, এখান থেকে তোমার 03x কেটে গেল, খালি y থাকছে। তাহলে এখান থেকে তোমার কি 2, এখানে 2 থাকবে এখানে, আলটিমেটলি কি হবে তোমার 1/2 = এখান থেকে কি আসবে বলো, অর্থাৎ কি দেখো তাহলে y এর মান আমরা এখান থেকে কি পেতে পারি, y = কোনো কিছু পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে, অর্থাৎ কি y = 1, অর্থাৎ কি আমরা x এর মান আমরা 2 পেয়ে গেলাম, y এর মান আমরা 1 পেয়ে গেলাম। অর্থাৎ কি তাহলে আমরা সেই যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণ আমরা কি লিখতে পারি বলো, এখন প্রথমে যে হার সমীকরণটা আমরা প্রথমে লিখেছিলাম, কি লিখেছিলাম বলো, r = k * তোমার NO ছিল, এবার NO সাপেক্ষে x এর জায়গায় কি 2 পেয়ে গেলাম, এবং Cl2 সাপেক্ষে আমরা কি পেয়ে গেলাম না, তোমার হচ্ছে কি 1 পেয়ে গেলাম। তার মানে কি আমাদের যে তোমার যে 2 নম্বর কোশ্চেনটা ছিল, 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, 2 নম্বরটা বের করতে বলেছিল তোমার গতিসূত্র, সেই গতিসূত্রটা এটা হচ্ছে তোমার গতিসূত্র 2 নম্বরের উদাহরণ হয়ে গেল, ঠিক আছে, গতিসূত্র এটা, গতিসূত্র 2 নম্বর এটা। আচ্ছা 1 নম্বরটা কি বলেছিল, তোমার NO সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, NO সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে বলো 2, Cl2 সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে 1, ঠিক।
তাহলে 1 নম্বরের উদাহরণ আমরা পেয়ে গেছি। 3 নম্বরটা কি বলেছে না তোমার বিক্রিয়াটির হার ধ্রুবকের মান বের করতে বলেছে। এবার হার ধ্রুবকের মান আমরা কিভাবে বের করবো বলো? এবার বিক্রিয়া যে কোনো একটা, তিনটা যে মান দেওয়া ছিল সেই তিনটা মানের যে কোনো একটা মান আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দেবো। এবার বসিয়ে দিলে তোমার কি হবে না, এখান থেকে আমরা কে এর মানটা বের করে নিতে পারবো। তাহলে চলো প্রথমে যে মানগুলো আছে সেই মানগুলো প্রথমে বসিয়ে নাও। 4 ছিল ইকুয়ালস টু কে ইনটু এন এর মান, প্রথমে যে সমীকরণটা সেটা তোমার 0.01 ছিল, টু দি পাওয়ার এখানে 2 আছে। Cl2 এর মান কত? Cl2 এর মান কত ছিল তোমার 0.02 ছিল, টু দি পাওয়ার 1 বসাও। তাহলে এবার এখান থেকে কে এর মানটা ক্যালকুলেশন করো। কে এর মানটা ক্যালকুলেশন করে কত আসছে দেখো না, 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 2 এটা আসবে। আচ্ছা এবার এর এককটা কি হবে বলো দেখি? এর এককটা কি মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স হবে? হবে কি? এবারে সামগ্রিক বিক্রিয়া কম কত আসছে? 3 আসছে না? তাহলে 3 আসলে কি হবে? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এখানে কি হচ্ছে 1 মাইনাস 3 বসাতে হবে, কিন্তু সামগ্রিক বিক্রিয়া কমটা এখানে বসাতে হবে। যে ডাইরেক্ট কিন্তু মোল লিটার সেকেন্ড ইনভার্স লিখে দিলে কিন্তু 0 পেয়ে যাবা, ঠিক আছে? সেটা কিন্তু খেয়াল রাখবে, এই এককটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে ক্রম আসছে সেই ক্রমের উপর ভিত্তি করে কিন্তু তোমার এককটা হবে, ঠিক আছে? তাহলে এবার যেটা হলো সেটা কিন্তু তোমার বিক্রিয়া হার ধ্রুবকের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? বোঝা গেল যে হার ধ্রুবকে আমরা এই অঙ্কটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম, যে কিভাবে তোমার হচ্ছে গিয়ে যে ক্রম বের করতে বলে কিভাবে আমরা সাজিয়ে সাজিয়ে বের করতে পারবো সেটা কিন্তু শিখতে পারলাম। এবং হার ধ্রুবকের মানটা যদি হার ধ্রুবক বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রমটা তোমাকে খেয়াল রাখতে হবে এককটা লেখার সময়, ঠিক বোঝা গেছে? তাহলে দেখো পরের যে কোশ্চেনটা তোমাকে কি বলেছে দেখো, এক্ষেত্রে তোমাকে বক্স করে দেওয়া নেই, তোমাকে একটা লাইনের মধ্যে বলে দেওয়া আছে, তোমাকে কিন্তু ওইভাবে তোমাকে সমীকরণটা বানিয়ে নিতে হবে। কোশ্চেনটা পড়ে পড়ে দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে তোমাকে ক্লু দেওয়া আছে এবং তোমাকে সমীকরণটা বানাতে পারলেই তোমাকে অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমে কি বলেছে, এ ও বি বিক্রিয়া দ্বয়ের মধ্যে সংঘটিত বিক্রিয়ায় বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, যদি বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়াটির হার প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়ে যায়, ঠিক আছে? তার মানে কি তোমাকে এ আর বি সাহায্যে বিক্রিয়াটা হচ্ছে, মানে বিক্রিয়ক পদার্থ তোমার এ আর বি আছে। তাহলে প্রথমে তুমি ধরে নাও, 1 নম্বর তুমি ধরে নাও যে ধরি বিক্রিয়াটির হার কি হচ্ছে গিয়ে সমান সমান কি লিখতে পারো তুমি না, কে ইনটু তোমার এ টু দি পাওয়ার তুমি এক্স ধরে নাও আর বি টু দি পাওয়ার ওয়াই ধরে নাও, ঠিক আছে? এটা তোমার হলো। এবার তোমাকে নেক্সট কি বলেছে দেখো, পরের লাইনে কি বলেছে, বির গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হারটা কি হয়ে যায় না, প্রারম্ভিক গাঢ়ত্ব, এটা কি প্রারম্ভিক হারের 1/4, অর্থাৎ কি r/4 হয়ে যাচ্ছে যখন তুমি কি করছো না এর গাঢ়ত্ব তো কোনো পরিবর্তন করনি, এ যেরকম ছিল সেরকমই রাখো, আর বিরটাকে কি করো না বির গাঢ়ত্বকে দ্বিগুণ মানে 2b করে দাও, তাহলে এটা হচ্ছে কি এটা হলো দ্বিতীয় সমীকরণটা তুমি পেয়ে গেলে। এবার তোমাকে কি বলেছে, বির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বের করতে বলেছে। তাহলে এই দুটাকে সমীকরণকে তুমি যদি ভাগ করে দাও তাহলে ভাগ করে দিলে কি হয়ে যাবে, তুমি যদি এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এবার এই দুটোকে যদি ভাগ করে দাও তাহলে এখান থেকে তুমি y এর মানটা বের করে নিতে পারবে। এবার y এর মানটা বের করে নিলেই তো তোমার y এর মানটাই তো তোমার বির সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, করে নিয়ে সেটা কমেন্ট বক্সের মধ্যে লিখবে যে তোমার বির সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত হবে। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, একটি গ্যাসের বিয়োজন বিক্রিয়ার যে সময়ে গ্যাসটির 5% ও 20% বিয়োজিত হয় তখন বিক্রিয়াটির হার যথাক্রমে, তোমাকে এটা বলে দেওয়া আছে, বিক্রিয়াটির ক্রম নির্ণয় করতে বলেছে, মানে কি সামগ্রিক ক্রমটা তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো এখানে পার্সেন্টেজ দিয়ে কিন্তু কোনো ভয় পাবে না, জাস্ট বিক্রিয়াটা একটু বোঝো তাহলে কিন্তু নিজে নিজে করতে পারবে, কোনো সমস্যা নেই। তাও আমি একটা পার্সেন্টেজ অঙ্ক তোমাদের করে দিচ্ছি, ব্যাপারটা দেখো কিভাবে করবে। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ক পদার্থ তো একটাই গ্যাস বলেছে, তাই না? তখন আমরা তাহলে ধরে নিই বিক্রিয়ার হার সমীকরণ আমরা ধরে নেব। তাহলে চলো ধরে নিই, কি ধরবো না, বিক্রিয়ার হার সমান সমান কি হবে না, বিক্রিয়ার হারটাকে আমরা আর দিয়ে লিখছি, সমান সমান ধরে নাও কি কে ইনটু তোমার এখানে বিক্রিয়ক থাকবে, বিক্রিয়ক টু দি পাওয়ার এন ধরে নাও। এবার বিক্রিয়ক গ্যাসটা যে আছে সেই গ্যাসটা টু দি পাওয়ার এটা। এবার তোমাকে কি বলেছে না, তোমার এবার এই বিক্রিয়ক পদার্থকে আমাকে গাঢ়ত্ব লিখতে হবে, প্রারম্ভিক গাঢ়ত্ব। এবার তোমাকে বলেছে যখন 5% বিয়োজিত হয় তখন বিক্রিয়ার হার বলে দেওয়া আছে, এবং যখন 20% বিয়োজিত হয় তখন তোমার বিক্রিয়ার হার বলে দেওয়া আছে। এবার এক কাজ করো, তুমি যখন 5% বিয়োজিত হয় তখন বিক্রিয়কটার গাঢ়ত্ব তোমার বের করে নাও। আচ্ছা তাহলে এক কাজ করো, প্রারম্ভিক গাঢ়ত্ব মানে শুরুতে গাঢ়ত্ব, এক কাজ করো প্রারম্ভিক গাঢ়ত্ব ধরে নাও, মানে ধরি কি প্রারম্ভিক গাঢ়ত্ব এবং বিক্রিয়ার ক্রমটা n ধরে নিয়েছো, হ্যাঁ? প্রারম্ভিক গাঢ়ত্ব A0 এবং ক্রম সমান সমান n, এটা তুমি ধরে নিয়েছো, ঠিক আছে? এবার তুমি এক কাজ করো, যখন 5% বিয়োজিত হলে 5% বিয়োজিত হলে তোমার যে বিক্রিয়কের গাঢ়ত্ব হবে, বিক্রিয়কের গাঢ়ত্ব হবে সমান সমান কি হবে বলো, প্রাথমিক গাঢ়ত্ব ছিল A0, এবার এখান থেকে 5% বিয়োজিত হয়ে গেছে, 5% বিয়োজিত হয়ে যাওয়া মানে কি তোমার A এর 5% মানে কি নিচে 100 আসবে, তাই না? A0 ধরেছিলাম আমরা, তাহলে 100 আসবে, তাহলে এটা আলটিমেটলি কি হবে তোমার 0.05 A0 হবে,
তাই না? তাহলে এটা তুমি যদি মাইনাস করো তাহলে কি আসবে 0.95 এত A0 হবে। তোমার যখন 5% বিয়োজিত হবে তখন, তাহলে তখন তোমার সমীকরণটা কি দাঁড়াবে বলো দেখি? তখন তোমার সমীকরণটা কিরকম হবে? বিক্রিয়ার হার বলে দিয়েছে তোমার 7.25 সমান সমান কি হবে K ইনটু তোমার কি হবে না বিক্রিয়ক কত 0.95 টু দি পাওয়ার, এটা A0 আছে, এটা টু দি পাওয়ার কি n ধরে নিয়েছি। তাহলে এটা প্রথমে হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ভাবে তোমার A0 এর ঘাটটা বের করে নাও। যখন 20% এর ক্ষেত্রে কি হবে বলো? 20% এর ক্ষেত্রে তাহলে তোমার কি হবে? তখন হচ্ছে কি A0 মাইনাস তোমার 20% মানে কি? তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে তোমার 0.20 এটা A0, তাহলে এখানে কি আসবে 0.8 A0 আসবে। তাহলে তখন তোমার সমীকরণটা কি আসবে? তখন তোমার বিক্রিয়ার হার বলে দেওয়া হচ্ছে কত 5.14 ইজ ইকুয়ালস টু তোমার K ইনটু তোমার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত না 0.8 A0, ঠিক আছে? এটা টু দি পাওয়ার n, ঠিক। এবার এখান থেকে তাহলে তোমার দুটো সমীকরণ পেয়ে গেলে, এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলে, এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলে। এবার এটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে তোমার যে ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশনটা নিয়ে এখান থেকে কি আসছে। আচ্ছা এখান থেকে যদি এটা ভাগ করি তাহলে কে তো কেটে চলে যাচ্ছে, জাস্ট এখানে কি থাকবে না, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে উপরে থাকবে কি 0.95 বাই নিচে আছে 0.8 এত। আচ্ছা A0 তো কেটে চলে যাচ্ছে, এটা n থাকলো। এটাকে ভাগ করো, এটা ভাগ করলে কত আসবে? এটাকে যদি ভাগ করো তাহলে 1.41 আসবে, এবং এটাকে ভাগ করো 1.1875 টু দি পাওয়ার n আসবে। এবার এটা ক্যালকুলেট দেখো, এটাকে যদি স্কয়ার করো, এটা স্কয়ার করলে তোমার 1.41 আসবে। তার মানে কি এখানে তোমার n এর মান যদি 2 হয় তাহলে তোমার এটা আসছে, অর্থাৎ কি তাহলে এখান থেকে n এর মান কত হবে? এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে n এর মান কত আসবে? 2 আসবে। অর্থাৎ কি বিক্রিয়াটি কত ক্রমের না দ্বিতীয় ক্রমের। তাহলে এরকম যদি তাহলে পার্সেন্টেজে যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে করবে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি প্রথমে তুমি গাঢ়ত্বটা বের করে নেবে, পার্সেন্টেজে ওই পার্সেন্টেজে তোমার গাঢ়ত্বটা বের করে নেবে, করে নিয়ে ওখান থেকে সমীকরণটা তৈরি করবে, তাহলে কিন্তু তোমার ক্রম বের করে নিতে পারবে। তাহলে এখন থেকে এই ধরনের কোনো ক্রম বের করতে বললে বা বিক্রিয়া হার ধ্রুবকের মান বের করতে বললে তাহলে কিভাবে অঙ্কটা করতে হবে তাহলে বুঝে গেছো। তাহলে দেখো সব ধরনের উদাহরণ আমরা করে নিয়েছি, তাহলে এখান থেকে আশা করবো আমার কোনো রকম অসুবিধা থাকবে না। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখো প্রতিদিনের মতো আজকের হোমওয়ার্কটা নিয়ে নাও। আজকে দেখো এই অঙ্কটা কি করছে বলেছে, দেখো A প্লাস বি, এখান থেকে তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিক্রিয়াত পদার্থ তৈরি হচ্ছে, তার উপর তোমাদের অঙ্কটা নির্ভর করবে না। দেখো মানে কি বলেছে, এর সাপেক্ষে তোমার বিক্রিয়ার ক্রম বলে দিয়েছে হাফ, ঠিক আছে, এবং বলেছে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম বলে দিয়েছে তোমার হচ্ছে কি 0 বলে দিয়েছে, মানে টোটাল বিক্রিয়ার ক্রমটা তোমার 0 বলে দিয়েছে। এবার বির সাপেক্ষে তাহলে বিক্রিয়াটির ক্রম কত হবে বলেছে, যে হাফ হবে না হচ্ছে তোমার মাইনাস হাফ হবে না হাফ হবে না 0 হবে না কোনোটাই নয়। এবার এর মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সের মধ্যে লিখবে। আমরা নেক্সট ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি মলিকুলারিটি, অর্থাৎ কি আণবিকতা কি এবং ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা সম্বন্ধে আলোচনা করব।